পেলাম, ঠিক আছে। তো এই ফাইলটা ডাউনলোড করছি, এটাকে আমরা আনজিপ করি। হ্যাঁ, এটার মধ্যে আমাদের কয়েকটি স্টেবল ফাইল টেন আছে। তো এর নামটা একটু দিই, এটার নাম হচ্ছে মুন্ডানা, ঠিক আছে। এটা বুটস্ট্র্যাপ দিয়ে বানানো হয়েছে, তো সমস্যা নেই, যা দিয়ে বানানো হোক, আমরা এটার নাম রাখছি মুন্ডানা। তো এটাকে তারপর হলে আমরা পিএসগুলো ওপেন করে ফেলি। এটা হচ্ছে অ্যাসেটস, এটার মধ্যে সিএসএস নামে একটা জিনিস আছে। এটা যদি নাও থাকে সমস্যা নেই, এটা হচ্ছে ডেভেলপমেন্ট টাইমে লাগে। সিএসএস এর কোডগুলো সিএসএসই, তবে একটু মানে প্রোগ্রামিং এর সাথে যুক্ত থাকে আর কি। যেমন এখানে দেখ ইম্পোর্ট করতেছে বিভিন্ন ফাইলকে, এই যেগুলো কি সিএসএস না, বাট এখানে দেখ ভ্যারিয়েবল ইউজ করতেছে। জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ইউজ করা যায়, বাট এইখানের ভ্যারিয়েবল আলাদা, ঠিক আছে। এরপরে দেখ ইনক্লুড, এটা কিন্তু আমরা সিএসএসে করি না, বাট এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে আর কি, ঠিক আছে। এই যে হবার কেমনে করে দেখছিস, মানে এটাই, কিন্তু এটাকে আমি হবার করলে এটা হবে, আর ফোকাস করলেও এটাই হবে, মানে সহজ কিছু জিনিসপত্র আছে। যেমন এই যে আমরা পিটিএন লিঙ্ক, এটা একটা ক্লাসের নাম, এটার ভিতরে সিএসএস লিখতেছি যে এটাকে যখন হবার করা হবে এবং ফোকাস করা হবে তখন এই সিএসএসটা পাবো। তো এটা হচ্ছে সিএসএসের একটা অ্যাডভান্স ভার্সন বলা যায়। এই কোডগুলো ব্রাউজারে কখনো রান করে না, এগুলা একটা কম্পাইলার থাকে, ওই কম্পাইলারে কম্পাইল করে সিএসএসে কনভার্ট করে, ঠিক আছে। তো কনভার্ট করে ওই সিএসএসটা আবার রান করে, এটা বুঝছিস। এখানে দেখ একটা ফাইল দেখবি ডট ম্যাপ, এটা অনেক জায়গায় দেখবি। এই ম্যাপের ভিতরে কোডগুলো কিছু বুঝবি না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যখন সিএসএসে কোড করবো, ঠিক আছে, তখন আমাদের ব্রাউজারে কি মেইন ডট সিএসএস লোড হয় নাকি এসসিএসএস লোড হয়? মেইন ডট। এখন সিএসএসের কোনো একটা জায়গায় ভুল হয়েছে, একটা ইরোড দিছে, এখন ইরোডটা আমাদের কোত্থেকে ব্রাউজার দিতে পারবে, মেইন ডট সিএসএস থেকে নাকি এসসিএসএস থেকে? ব্রাউজারে ইরোড কোত্থেকে দিবে? মেইন ডট সিএসএস, কারণ সে রিড করতেছে মেইন ডট সিএসএস। এখন বলতেছে মেইন ডট সিএসএসটাকে একটু রিড করে দেখ, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। সব কিছু এক ফাইলে, বাট আমাদের কি এসসিএসএসের একটা ফাইল, আমরা ছোটো ছোটো ভাগ ভাগ করে নিচ্ছি। এখন আমার মেইন ডট সিএসএসে ইরোড দেখে লাভ নেই, কারণ এটা আমি খুলেই দেখবো না, ঠিক আছে। এটাকে ব্রাউজারে অ্যাড করে দেবো, শেষ। তো আমার ইরোড হচ্ছে মেইন ডট সিএসএসে, এটা দেখাচ্ছে ব্রাউজারে মেইন ডট সিএসএস থেকে। তো ম্যাপে যেটা করে, মেইন ডট সিএসএসের কোন অংশ আমাদের এসসিএসএসের কোন জায়গা থেকে জেনারেট হয়েছে ওইটার একটা রেফারেন্স রাখে সে নিজে। এই কোডগুলো আমার বোঝার দরকার নেই, ঠিক আছে। তো ব্রাউজারে এই ম্যাপটা দেখে, এই ম্যাপটা দেখে তখন আমাকে ইরোড দেয় যে তোমার এইখানে তো বলেছে, মনে করো এটা হচ্ছে আমার মেইন ডট সিএসএসের 16 নম্বর লাইনে বলেছে, কিন্তু এই 16 নম্বর লাইনটা আমার কোন এসসিএসএস ফাইলের কোন নম্বর লাইনে আছে ওটা থাকবে কোথায়, ম্যাপের মধ্যে। তখন ব্রাউজারে আমাকে বলবে তোমার অমুক নাম্বার এসসিএসএসের মধ্যে অমুক নাম্বার লাইনে বলেছে, বুঝছো। আর ব্রাউজার কিন্তু এসসিএসএসকে চিনে না, কিন্তু ম্যাপের মাধ্যমে সে ট্র্যাক রাখতেছে কোথেকে কি আসতেছে। এই হচ্ছে অবস্থা। তো ম্যাপ দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা নাই, ঠিক আছে, রাখলে ভালো, প্রত্যেকে ইরোড টেরোড হয়, এগুলো বোঝা যায়। আমরা এসসিএসএস নিয়ে কাজ করবো না, কি নিয়ে কাজ করবো, মেইন ডট সিএসএস। তো এসসিএসএস থাকাতে কোনো সমস্যা নাই, বাট আমি চাচ্ছি না এসসিএসএসের যেহেতু একটা নতুন টপিক এখানে ম্যাসাকার করতে, তো মাঝে মাঝে আমাদের পিএইচপি করতে গেলে কিছু সিএসএসকে চেঞ্জ করে কাজ করতে হয়, ঠিক আছে। তো আমি এমন একটা বের করে যেখানে এসসিএসএস নেই, সিএসএস আছে, র সিএসএস। আর এখনকার দিনে মানে এসসিএসএস দেখবে একটা হাই ট্রেন্ডি একটা টপিক, মানে যে কোনো জায়গায় তুমি যখন শিখতে শুরু করো, তুমি প্রথমে HTML শিখবে, সিএসএস শিখবে, সিএসএস এর একটা বড় ভাই আছে সিএসএস, ওটাও শিখবে, তাইলে তুমি সিএসএস ভালো পারো বলে ধরা হবে। এটা ট্রু, এটা মানুষের একটা সিরিয়াল দেয়। তুই যদি চ্যাটজিপিটিকে বলো যে আমি ওয়েব ডিজাইন শিখতে চাই, আমি কী কী ফলো করবো, তো এই সিএসএসটা সিএসএসের পরে দিবে। কিন্তু আমি প্রোডাকশনের ক্ষেত্রে দেখি, অন্তত এখনকার দিনে দেখি সিএসএস আর ইউজ হয় না, ঠিক আছে। সিএসএসের মতো আরও অনেকগুলো জিনিস আছে, যেমন পোস্ট সিএসএস নামে একটা জিনিস, নাম শুনতে পারো। পোস্ট সিএসএস হচ্ছে সিএসএসের একটা প্লাগইন, ঠিক আছে। তো ওইটা অনেক বেশি ইউজ হয়, এবং ওটার মধ্যে তুই নিজের মতো করে আমি এই সুবিধা চাই, সিএসএসের মধ্যে এই বাড়তি একটা জিনিস চাই, এটা আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো ওই পোস্ট সিএসএসটা অনেক বেশি ইউজ হয় এসসিএসএস থেকে, কিন্তু পোস্ট সিএসএস কেন জানি মানুষে কম শেখায়, ঠিক আছে, এসসিএসএসটাকে। হ্যাঁ,
এই সিএসএসটা আরও ব্যাপক, বাট এটা একটু স্লো, ঠিক আছে? স্লো বলতে কম্পাইলটা স্লো, মানে তুই কোড করবি, রেজাল্ট একটু ডিলেট হবে, লাইভ রেজাল্টটা। তো মানুষ এখনকার দিনে ওই পোস্ট সিএসএসটা ইউজ করে, ঠিক আছে? আমি তোকে হাইলি রেকমেন্ড করবো পোস্ট সিএসএসের একটা ভিডিও দেখি। পোস্ট সিএসএসের ওয়েব ডেভ সিম্পলিফাইডের একটা আছে, ওয়েব ডেভ সিম্পলিফাইডের 15 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা দেখে ফেলেছি অস্থির। আর যদি আইডিয়া নিতে চাস পোস্ট সিএসএস কী করে, এইখানে পেয়ে যাবে 100 সেকেন্ডের ভিডিও। ফায়ারশিপের 100 সেকেন্ডের ভিডিওগুলো খুব হেল্পফুল, ঠিক আছে? মানে আইডিয়া পাওয়া যায় যে এই টেকনোলজি দিয়ে কী করে 100 সেকেন্ড। আর শিখতে চাইলে এটা একবার দেখে নিলেই হবে, আমাদের কঠিন কিছু না, দেখা উচিত আর কি এখন। বাট আমরা পিএইচপিতে আসছে, ওই দিকে যাবো না। HTML ব্লগ ফ্রি টেমপ্লেটটাকে সার্চ করবো। কানাডা লেভেলগুলো আবার পেইড না। আমি একটা সিম্পল একটা ব্লগ চাচ্ছি। আশা করি সিএসএস নাই। আচ্ছা, এদিকে দেখো, তো এই ফাইলটা আমরা ডাউনলোড করলাম freecss.com থেকে খুঁজে। তো এটা হচ্ছে ফ্রি নিউজ ওয়েব টেমপ্লেট, বাট ওয়েব টেমপ্লেটের ওরা একটা নাম দিয়েছে, নাম কি বিজ নিউজ। তো আমরা এই টেমপ্লেটের নাম দিই বিজ নিউজ। হ্যাঁ, বিজ নিউজ হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। এখন এটার মধ্যে কী কী আছে একটু দেখি। আচ্ছা, এখানে এসএস আছে, আচ্ছা মোটামুটি সমস্যা নেই, একটু চেঞ্জ করতে পারবে না, বিশাল কারবার। বাট কোড যা আমাদের বুঝবি না এরকম না, যেমন বাটারলটের সিএসএস ফাইলটা খুলবো, দেখো এখানে নর্মাল সিএসএসগুলোই আছে, ঠিক আছে? হয়তো কয়েকটা জিনিস বুঝবি না, বাট এই যে টেক্সট ডেকোরেশন একটা ভ্যারিয়েবল দিচ্ছে, ঠিক আছে, বুঝবি, আমাদের কঠিন না। তো এটাকে আমরা দরকার হলে ভিএস করে ওপেন করি, আর আমাদের লারাগনকে একবার স্টপ করে স্টার্ট করতে হবে। এই যেমন ডিটেক্ট করতে ভিএসটা, এর নাম কি বিজ নিউজ। তাহলে আমরা বিজ নিউজ ডট টেস্ট আসছে। আচ্ছা, এখানে ইন্ডেক্স ডট HTML আছে। ইন্ডেক্স থাকলে সে এটাকেই হোম পেজ হিসেবে ধরে নেয়। তো আমরাও প্রথমে এটাকে ইন্ডেক্স ডট PHP বানিয়ে নেব, ঠিক আছে? সিঙ্গেল ডট PHP। আচ্ছা, এই যে কোনো একটাতে ক্লিক করলে কই নিয়ে যায়, একই জায়গায় থাকতেছে না। তো একটা ব্লগ পেজের একটা ব্লগ কি ব্লগ কাকে বলে? ব্লগ হচ্ছে তোর যেখানে বিভিন্ন পোস্ট থাকে, ঠিক আছে? এই টাইপের ওয়েবসাইটগুলো ব্লগ বলে। ফেসবুকে পোস্ট থাকে, তার মানে ফেসবুকে ব্লগ হতে হচ্ছে না, ফেসবুক সোশ্যাল মিডিয়া। মানে পোস্ট থাকে বলতে বিভিন্ন আর্টিকেল থাকে লেখা, ঠিক আছে? এরকম অনেকগুলো তোর ওয়েবসাইট বলি, যেমন একটা হচ্ছে ডেভ কী জানো, মিডিয়াম,
মিডিয়ামের নাম তো শুনছস। মিডিয়ামের মধ্যে কি বিভিন্ন আর্টিকেল থাকে না, এটা একটা ব্লগ সাইট, বাট এটা অনেক বিশাল, ঠিক আছে। এটার মধ্যে অনেক কিছু আছে। যেমন এখানে কেউ টিপস শেয়ার করতেছে 5 ম্যাজিক নিউজ জাভাস্ক্রিপ্ট ES15 ঠিক আছে। তুই এরকম এখানে ব্লগ দেখতে পারবি, এখানে একটা আর্টিকেল আছে। তারপর হ্যাঁ ইমেজ আকার না, আচ্ছা এটাতে বেশি ইমেজ, তো এই জন্য ইমেজ মনে হলো আর কি। কারণ এটা একটা টাইটেল, এই টাইটেলের আন্ডারে একটা পোস্ট লেখছে, এটা তো বেশি ইমেজ, বাট এটা একটা আর্টিকেল। মেন কথা হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেল নিয়ে যে ওয়েবসাইটটা গঠন, ওটা হচ্ছে একটা ব্লগ টাইপের ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট আরও অনেক টাইপের হয়, ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট। তো ব্লগ ওয়েবসাইটটা অনেক বেশি জনপ্রিয় এর মধ্যে, ঠিক আছে। পোস্ট থাকে। আচ্ছা তোকে আরও দেখা যায় ফ্রি টেক টিউনস ব্লগ, আচ্ছা একটা হচ্ছে BLOWER ব্লগার, আর একটা হচ্ছে ব্লগার। ব্লগার হচ্ছে যারা ভিডিও বানায়, ভিডিও ব্লগ করে, আর একটা হচ্ছে ব্লগার লেখালেখি করে, ঠিক আছে। সম্ভবত আমি শিওর না এই ব্যাপারটা নিয়ে, মধ্যে দিয়ে একবার নাস্তিক আস্তিকের কিছু একটা ব্লগার মতো হত্যা করতে করতে সম্ভবত ওরা ইসলাম আর অ্যান্টি ইসলাম টপিক নিয়ে বিভিন্ন লেখালেখি করতো, ঠিক আছে। ওই জায়গা থেকে সম্ভবত এই নামটা আসে, ব্লগারদেরকে হত্যা করতেছে। নাস্তিকদের একটা আঁকা হচ্ছে নাস্তিকায়া, নাস্তিক আসিফ মহিউদ্দিন এখানে লেখালেখি করে। ও নাম শুনছিস না? আচ্ছা যাই হোক, না না ওইটা না, ওটা আরেকটা। যাই হোক, এটা আসলে দেখানো উচিত হয়নি এখানে। তো টেকটিন্স হচ্ছে এমন একটা, এটা একটা ব্লগ ওয়েবসাইট। এরপরে বাংলাদেশের সব থেকে বড় ব্লগ হচ্ছে সামহায়ার ইন ব্লগ, সামহায়ার ইন ব্লগ .net। এবং এটাতে এত পরিমাণ লাগে, এবং এটা আমার খুব প্রিয় একটা ওয়েবসাইট ছিল এককালে। বাদ ভাঙার আওয়াজ, বাট এটা তো মোবাইল ভার্সন, এমডতে চলে গেছে, মানে হচ্ছে মোবাইলে আর কি। এটা তো এখানে মোটামুটি অনেক লেখালেখি হয়, বিভিন্ন মানুষে লেখে, হ্যাঁ যে কেউ লিখতে পারে, বা অনেক ব্লগ ওয়েবসাইটের রেস্ট্রিকশন থাকে যে তুমি এখানে রাইটার হতে হবে আগে, ঠিক আছে। টেকটিউনস এখানে যে কেউ লিখতে পারে, এবং আমিও লেখালেখি করছি এককালে। এটা অ্যাড ব্লকার ইউজ করতেছি, এই জন্য ওরা ব্লক করে দিচ্ছে আমাকে। তো অ্যাড ব্লকারটা অফ করতে হবে এই ওয়েবসাইট চালাইতে হলে। এরপরে আছে মনে কর trickbd.com, ঠিক আছে। এটা মোবাইল ভার্সন এখানে শো করতেছে। এখানে দেখ এই মোটামুটি অনেক টপিকে লেখালেখি আছে, হ্যাঁ ভিতরে গেলে লেখাগুলো পড়তে পারবে। এই যে এখানে দেখতেছে বোঝানোর জন্য স্ক্রিনশট কেউ দিচ্ছে। এগুলো হচ্ছে তো এই পাশে হচ্ছে ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরির টপিক ওয়াইজ এখানে আছে। এয়ারটেলে ফ্রি ইন্টারনেট কেমনে চালাইতে হয় এই টাইপের টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড্রয়েডের টিপসগুলো এখানে, বিভিন্ন অ্যাপের রিভিউ এখানে, এই টাইপের বিভিন্ন লেখালেখির টপিক থাকে। আবার অনেক কিছু জানা। এরপরে দেখ এখানে কমেন্টও করে, ঠিক আছে। তুই কমেন্ট করতে হলে আবার এখানে লগ ইন করতে হবে, এদের ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এরপরে তো কমেন্ট করা যায়, এখানে লাইক টেকও দেওয়া যায়। আবার মানে লাইক বলতে এখানকার লাইক, তো এটা ফেসবুকের মধ্যে এত পপুলার হয় না সাধারণত এখানকার লাইকগুলো। যাই হোক, এখানে শেয়ারের লিঙ্ক থাকে, ঠিক আছে। এরপরে এখানে রাইটারদের আবার প্রোফাইল থাকে, ঠিক আছে। এই রাইটারে কী কী রাইট করছে এগুলোর লিস্ট এখানে থাকতেছে, ঠিক আছে। এরপরে এখানে সার্চের অপশন থাকতেছে, লগ ইন রেজিস্ট্রেশন থাকতেছে, এরপরে ফরগেট পাসওয়ার্ডের অপশন থাকতেছে, ঠিক আছে। অ্যাকাউন্ট ডিলিট করতে পারতেছে। আবার হয়তো কোনো একটা লাইকের ভিত্তিতে বা সামহাও এখানে পয়েন্ট সিস্টেম করছে যে এই রাইটার মোট কত পয়েন্ট পাইছে, ঠিক আছে, মোট কত কমেন্ট হয়েছে, কবে থেকে সে এখানকার মেম্বার, তার টেলিগ্রাম আইডি, একটা প্রোফাইল থাকে। তার ইমেজ আপলোডিং অপশন থাকে, প্রোফাইল এডিট করার অপশন থাকবে, ঠিক আছে। মানে বিশাল একটা মোটামুটি ব্যাপার হয়ে যাবে। আবার প্রত্যেকটা পোস্টার একদম ফিচারে একটা ইমেজ থাকে না, যেমন এটার ভিতরে আরও ইমেজ থাকতে পারে, বাট এটা ওটা একটা ইমেজ উপর দিয়ে থাকে, এটাকে বলে থাম্বনেইল, ঠিক আছে। ইউটিউবে আমরা থাম্বনেইল শব্দের সাথে পরিচিত। এই পোস্টারের মধ্যে অনেক ইমেজ আছে, বাট উপরেরটা যেটা দেওয়া ওটা হচ্ছে থাম্বনেইল, আর ভিতরেগুলো নর্মাল ইমেজ। থাম্বনেইলকে অনেক টাইমে ফিচার ইমেজ বলা হয়, ফিচার ইমেজ, ঠিক আছে। তো যাই হোক,
এটা আমার মোবাইলে চলে আসছে, এটা একটা ওয়েব ভার্সন আসছে এদের, নিচে ক্লিক করলে ওয়েব ভার্সনে চলে যায়। ঠিক আছে, আর নোটিস টোটিস ওপর দিয়ে রাখছে। এখানে আবার সবাই লিখতে পারে না, অথর হইতে লিখতে হবে। তো অথর কীভাবে হতে হবে এগুলোর নিয়মকানুন আছে, যারা এগুলোতে থাকে ওরা এসব ঘাটাঘাটি করে পড়াশোনা করে এরপরে করে আর কি। তো ব্লগ ওয়েবসাইটকে একটা আইডিয়া দিলাম আর কি। তো এটাও একটা ব্লগ, বাট এটা একটা নিউজ পেপার ওয়েবসাইটের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সমস্যা নেই, এটা নিউজ, বেসিক্যালি একটা নিউজ। তো নিউজ পেপার ওয়েবসাইটে একটা ব্লগ, তাই না? বাট ওটা আরেকটু ব্যাপক, ওটার অনেকগুলো সেকশন থাকে, যেমন ব্লগে এত হিজিবিজি থাকে না। সমস্যা নেই, আমরা এটা কাজ করবো। এখানে কী কী পেজ আছে, অ্যাডভার্টাইজমেন্ট একটা পেজ আছে, বাট লিঙ্ক করা নেই, ওগুলো এমনি। তো এইখানে এটা ফ্রি টেমপ্লেট, ফ্রিতেই দিছে। এরপর এটা হচ্ছে টেমপ্লেট, একটা ইমেজ দিছে। আচ্ছা, এটা কিন্তু আবার রেসপন্সিভ, ঠিক আছে, মোবাইলেও সুন্দর মতো শো করবে। মেনু টেনু সব সুন্দর মতো দেওয়া আছে। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তো কন্ট্যাক্ট ফর্মে এইগুলোতে লিখলে তোর একটা মেইল চলে যাবে। ঠিক আছে, এখন মেইল কীভাবে যাবে? মেইল যাওয়ার জন্য এদের সার্ভারটা সেট আপ করা থাকতে হবে। সার্ভারে বলা থাকতে হবে যে কেউ যদি আমাদের ওয়েবসাইটে মেইল দেয়, কোথেকে কীভাবে কার কাছে মেইল যাবে, এগুলো সার্ভারের সাথে কানেক্ট করা যায়। ঠিক আছে, এ হচ্ছে অবস্থা। একটা কথা বলি, মনে করেন কেউ যদি কোনো রিকমেন্ড না দেয়, মনে করেন আমরা তো ওয়েবসাইট তৈরি করতেছি, তাহলে সেভাবে টেমপ্লেট দিয়ে করে দেওয়া যায় কিনা? যায়, কিন্তু এভাবে কখনোই করে দেওয়া উচিত না। প্রথমত হচ্ছে ক্লায়েন্টে যে কোনো টাইমে যদি খুঁজে পেয়ে যায় যে এই টাইপের আরেকটা ওয়েবসাইট আছে, এটা তো সমস্যা। এটা বুঝলে তুই ওই বেস্ট কাজ করছিস, ওর জন্য ভালোভাবে কাজ করছ না। এটা যে কোনো টাইমে তোকে মার্কেট প্লেসে যদি কাজ করে থাকে কি সে অ্যাকশন দিতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে খুবই বেস্ট করে আমরা কাজ করি, সমস্যা নেই। আর সাধারণত লোকাল ক্লায়েন্টগুলোর মানে ক্লায়েন্টের কাজগুলো এরকমই হয়, রেডিমেড কোনো কিছু ওরা কিনেই নেয়। ঠিক আছে, রেডিমেড কেনার অনেক প্লেস আছে, যেমন হচ্ছে তো ঘাটো বা থিম ফরেস্ট দেখাইছিলাম মনে হয় কোনো এককালে। থিম ফরেস্টে যে রেডিমেড অনেক কিছু কিনতে পারবি, যেমন ই কমার্সের টেমপ্লেট পাবি। ঠিক আছে, কত $46 বা $33 কত বিশাল একটা সাইট পেয়ে যাইতেছিস। লাইভ রিভিউ দেখ। ঠিক আছে, আমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট দিলে আমি এই লেভেল কিছু একটা কিনে ফেলতে পারি। ঠিক আছে, এই বেস্টের সে এখান থেকে তোর কালারটা মানে আচ্ছা এখানে অপশন রাখছে যদি এটা কোনো তো টি শার্টের হয় তাহলে তুই কালার এখানে সিলেক্ট করার অপশন দিতে পারবি। এরপরে এটাকে তুই সেভ করে রাখার জন্য উইশ লিস্ট দিতে পারবি, যদি এটা এখন ফাংশনাল করা নেই, বাট এগুলো করতে পারবি আর কি। ঠিক আছে, তো তোর যদি এরকমই হুবহু দরকার হয়, তুই কেন 30-50 হাজার টাকা দিয়ে একটা ডেভেলপারকে হায়ার করে প্রজেক্ট করে না, তুই এটা কিনে না। আর যদি তোর কাস্টম ম্যানুয়াল কিছু দরকার হয়, যেটা তোর চিন্তা থেকে আসতেছে যে আমি এখান থেকে ওই ওয়েবসাইটের মতো ওটা করবো, ওই ওয়েবসাইটের মতো এটা করবো, আর নিচে দিয়ে একটাই থাকবে ম্যানুয়াল কাস্টম, এটা তুই ডেভেলপার হায়ার করবে। আর রেডিমেড পাই নাই বলে তো তোকে হায়ার করছে, তাই না? তো তুই ওকে ইউজ করতে পারবি, তোকে বানাই দিলেই হবে। একটা দুই বেস যদি করতে পারো যতক্ষণ ইচ্ছা মতো কর, বাট যাতে মিলে না যায়। একটু কালার টালার চেঞ্জ কর, পেডিং চেঞ্জ করে দেয়। ঠিক আছে, মেনু স্টাইলটা হালকা চেঞ্জ করে দেয়, যদি পারো স্কোর, বাট পাবি না সহজ। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে ডিজাইন তো সব করাই আছে, আমরা শুধু এটার ব্যাকএন্ডটা তৈরি করবো যতটুকু পসিবল আর কি। এটুকু সব কিছু করবো না, কারণ একটা নিউজ পেপার না ব্যাকএন্ড কিছু নেই। এই ডেটাগুলো ডিরেক্ট এস্টিমেলে বসানো, কোনো ডেটাবেস নেই, কিছু নেই। এরপরে দেখ এখানে এটা হচ্ছে index.html, category.html একটা ফাইল আছে, ভিতরে দেখ মানে হচ্ছে ক্যাটাগরি লিস্ট পাবি কত। হচ্ছে বিজনেস ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, তুই যদি ক্যাটাগরির লিস্ট এখানে থাকা উচিত বা ট্যাগ, এই যে বিজনেস, তাহলে বিজনেসে ক্লিক করলে এই পেজটা শো করবে। তুই যদি ফুডে ক্লিক করো সেখানে ফুড রিলেটেড এগুলো শো করবে, এরকমটা বোঝানো যাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট। আমরা একটা রিয়েল প্রজেক্টে যখন কাজ করি না, তখন এরকম অনেকগুলো HTML থাকবে। ঠিক আছে, বাট এখানে অল্প কয়েকটা আছে। কন্ট্যাক্টের মধ্যে তোকে বলছে অফিসের অ্যাড্রেস দিয়ে দিছে, এগুলোর একটা বিহাইন্ড দ্য সিন একটা ড্যাশবোর্ড থাকবে, যেখান থেকে তুই এগুলো চেঞ্জ করতে পারবি। ঠিক আছে, সাইটগুলো এরকমই হয়, কারণ আমার যেই
ম্যানেজার থাকবে কোম্পানির, সে তো কোডে গিয়ে গিয়ে চেঞ্জ করবে না। তার মানে ওই বিহাইন্ড দ্য সিন একটা প্লেস থাকে যেখানে সে এগুলো দিবে, সেভ দিলে ডেটাবেসে সেভ হয়ে যাবে, আর তুই এখানে ডেটাবেস থেকে কোয়েরি করে নিয়ে এসে বসাই দিবে। ঠিক আছে, ওই বিহাইন্ড দ্য সিন যেটা থাকে ওটাকে বলে ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ড বলে। ড্যাশবোর্ড যেমন এগুলো দেখায়। এটা একটা ওয়েবসাইট, আমি অ্যাজ এ ভিজিটর ভিজিট করতেছি। এই ওয়েবসাইটে কেন আসবো আমি? আমি এসে হয়তো দেখতে চাই, বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি, মনে করো আমি কিছু একটা কোম্পানি থেকে সার্ভিস নেব, যে কোনো সার্ভিস হতে পারে। এখন ওই কোম্পানিটা আদৌ ভালো না খারাপ, তো এটা আমার রিসার্চ করার জন্য হয়তো আমি এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে কোম্পানিগুলো লিস্টিং থাকে, যে ওই ওয়েবসাইটের অন্যান্য ইউজাররা কী কী রিভিউ দিছে। তো এটা ছোটো ওয়েবসাইটও হতে পারে, বড়ো ওয়েবসাইটও হতে পারে, আর এটা সাইটের উপরে ডিপেন্ড করে সাইটের মধ্যে কোন কোন ওয়েবসাইটের লিস্ট আছে। ঠিক আছে, তো যেমন এই যে এখানে মোস্ট রিভিউড কোম্পানির মধ্যে ওরা এই টাইপের কিছু জিনিসপত্র দিচ্ছে, যে আমার ওয়েবসাইটের মধ্যে বা এই ওয়েবসাইটের মধ্যে এই কোম্পানিগুলোর রিভিউ আছে। ঠিক আছে, যেমন এটা একটা কোম্পানি হতে পারে, তা আমি যদি এটাকে রিড করি, এই কোম্পানির সম্পর্কে জানতে চাই, এখানে আসলাম, এটা এটা হচ্ছে তার রেটিং, এগুলো হচ্ছে তার অবস্থা। আবার রিভিউড কোম্পানি, এখানে গেলে ভিন্ন একটা জিনিস দেখবো, যে এইখানে এইগুলোর লিস্ট আছে, যেমন এই কোম্পানিটা মনে হয় খুব ভালো, তাই না? এটা বেশি পছন্দ। আমরা এর ভিতরে গেলে এর কিছু রিভিউ দেখব, ঠিক আছে, ভালো কাজ করতেছে, মানে এগুলো এই ওয়েবসাইটে আমি কাজ করতেছি, তো এগুলো এখনও ডেমো আকারে আসছে, রিয়েল কোনো তথ্য না। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে এই কোম্পানির ওয়েবসাইটে আমি আবার ঢুকতে পারবো। এটা ভেরিফাই করা হয়েছে কোম্পানিটা, আর কে ভেরিফাই করবে? এই সাইটের ওনারটা ভেরিফাই করবে যে এই কোম্পানি এই পেজটা মেনটেন করতেছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার, বা আমি এখানে রিভিউ দিতে পারবো। এই হচ্ছে অবস্থা। এখন মনে করো আমি এখানে আমার একটা ওয়েবসাইটকে অ্যাড করতে চাচ্ছি, আমি এখানে মনে করো ইন্ডিয়ান নামে একটা কোম্পানি দিলাম, কিছু একটা দিলাম, টেস্ট সব টেস্ট লাগাবো। হ্যাঁ, টেস্ট কোম্পানির একটা লোগো দিয়ে দিই, এটা একটা লোগো, test@test.com, http://test.com, আর এটা লিঙ্ক টেস্ট দিয়ে দিলাম, টেস্ট সাবমিট ফর রিভিউ দিলাম। এখন এখানে কি বলতেছে, ফরবিডেন test@test.com। ঠিক আছে, আচ্ছা চলে গেছে। বাট এটা যখন সাবমিট করা হবে, ভিতরে কেউ একজন বলছে না রিভিউ কোম্পানির বাটন আছে, তার মানে কেউ একজন রিভিউ করে এটাকে এখানে অ্যাড করবে। ঠিক আছে, নাইলে এখানে যে কেউ উল্টাপাল্টা জিনিস দিবে এখানে চলে আসবে, সমস্যা। তো ওই যেখান থেকে রিভিউ করে এটি হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে এক এক ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এটা ওয়েবসাইট যারা বানায় ওরা নির্ধারণ করে আমার ড্যাশবোর্ডের লিঙ্ক কী। যেমন এটা একটা ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড হচ্ছে wp-admin, এখানে গেলে ড্যাশবোর্ড পাওয়া যায়। তো ড্যাশবোর্ডে সেই অ্যাক্সেস করবে যে অ্যাডমিন, তো অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড দিলে এটার বিহাইন্ড দ্য সিন যে প্লেসটা যেখান থেকে সব কন্ট্রোল করা হয় এখানে চলে যাবে। তো এইখানে সব কিছু চলে আসছে, তো এইখান থেকে সব কন্ট্রোল করবে। ঠিক আছে, যে কন্ট্যাক্টে কে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করছে, এখানে সব লিস্ট আমি এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, আমার ওয়েবসাইটের ভিজিটর কেমন আসতেছে যাচ্ছে, ঠিক আছে, কোন দেশ থেকে মানুষজন আসতেছে, এগুলোর একটা জিনিসপত্র পেয়ে যাবো। এই যে বিহাইন্ড দ্য সিন যে প্লেসটা থাকে, যেটা জেনারেল ইউজারটা দেখে না, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটাকে অনেকে বলে ব্যাকএন্ড বলে, বাট ব্যাকএন্ড ভিন্ন জিনিস। ব্যাকএন্ড হচ্ছে আমরা তৈরি করতেছি, একটি ল্যাঙ্গুয়েজে ইউজ করতেছে যেখানে লজিক লেখা সেটা। আচ্ছা, তাহলে 3টে স্টেজ থাকে না? হ্যাঁ, তাহলে 3টে স্টেজ থাকে। 3টে স্টেজ মানে? একটা হচ্ছে যে ব্যাকএন্ডে কাজ করে, একটা হচ্ছে যে অথরিটি, একটা হচ্ছে পাবলিক। এরকম কেন? ফ্রন্ট এন্ড আছে না, স্টেজ অনেকগুলো, মানে এইভাবে যদি ভাগ করবো। বাট তুই ইউজারদের, মানে তোর ইউজার থেকে চিন্তা কর যে ইউজার যারা হবে তাদের স্টেজ কয়টা। তো একটা অ্যাজ এ ডেভেলপার আমি যখন অ্যাপ্লিকেশন বানাবো, দুইটা মাস্ট লাগবে, একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা হচ্ছে ইউজার, মানে নর্মাল ইন্ড ইউজারদের জন্য। ঠিক আছে,
আবার আমি যখন ডেভেলপমেন্ট করতেছি আমার পার্সপেক্টিভ থেকে অনেকগুলা ভাগ থাকতে পারে, ফ্রন্ট এন্ড থাকতে পারে, ব্যাক এন্ড থাকতে পারে, ডাটাবেসও একটা ব্যাক এন্ডের অংশ, ঠিক আছে? তো 3টা অংশ এখানে চলতে পারে। আবার এই ব্যাক এন্ডগুলো আরও অনেক রকমের ভাগে বিভক্ত হইতে পারে। আমাদের একটা কোর্স আছে আর্কিটেকচার, ওইখানের মধ্যে এগুলো পড়ানোর কথা, সিটিআর, টুটিআর শব্দগুলো শুনছিলি, মাইক্রো সার্ভিস, মনোলিথিক। তো ওগুলো বিশাল একটা সিস্টেম। তো যাই হোক, ওইদিকে আমরা না যাই। তাহলে আমরা আমাদের যে এই সাইডে কাজ করবো আর কি, এই সাইডে কাজ করার জন্য আমরা সব কিছু করবো না, কারণ অনেক টাইম লাগবে, ঠিক আছে? আমরা যেগুলোতে ফোকাস করবো ওইগুলো রাখবো, আর বাদ বাকিগুলো এস্টিমেল থেকে ডিলিট করে দেবো, সিম্পল, ঠিক আছে? কারণ এস্টিমেল থেকে ডিলিট করলে সিএসএস থেকে এগুলো ডিলিট হবে হবে না। তো সিএসএস ফাইল তো রেডি, আমি এস্টিমেল ডিলিট করছি, বাট সিএসএস ফাইলে করে আসছে, তার মানে সিএসএস এর অপ্রয়োজনীয় সিএসএস রয়ে গেছে না? তাদের সাইটে যখন সিএসএসগুলো লোড হবে, বড় একটা সিএসএস ফাইল লোডের কোনো দরকার আছে? যেগুলো দরকার ওগুলো হলেই হয়। তো এটা আবার স্ক্যান করতে আমাদের টাইম লাগবে যে কোনগুলো দরকারি কোনগুলো বেদরকারি। তো ওই কাজটা আমরা করবো না, ঠিক আছে? কারণ এটা কোনো প্রোডাকশন ফাইল না, এটা জাস্ট প্র্যাকটিস পারপাস। আমরা নিজের ইচ্ছা মতো এস্টিমেলকে বাদ দেবো, ঠিক আছে? আর প্রোডাকশনের কাজগুলোতে আমরা যদি কোনো একটা এস্টিমেল বাদ দিই, ওইটা রিলেটেড যে জাভাস্ক্রিপ্ট থাকে, যে সিএসএস থাকে, অন্যান্য ফাইল থাকে, ওগুলো সব ডিলিট করি যত হালকা রাখা যায়, ঠিক আছে? এখন দেখ, একটা ওয়েবসাইটে কয়েকটা ভাগ থাকে, এটা হচ্ছে হেডার, ঠিক আছে? আর একটা অংশ থাকে কি ফুটার। এই ফুটার আর হেডার সব পেজে কমন না? কমন। তার মানে এই হেডার আর ফুটার আমরা এই যে হেডার কোড থেকে শুরু, দেখ এই যে টপ বার স্টার্ট কমেন্ট লেখা যাচ্ছে, তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে টপ বার, এই যে এটাকে বলে টপ বার, ওই উপরেরটা। তো টপ বার স্টার্টের এখানে একটা মাউস টাক, এই যে এই লাইনটা কই শেষ হয়, এখানে টপ বার এন্ড, ঠিক আছে? তো কমেন্ট লেখার একটা সুবিধা আছে। এটা হচ্ছে ন্যাম্বার স্টার্ট, ন্যাম্বার কোনটা, এইটাকে বলা আছে, ঠিক আছে? বা এইটা সহ হতে পারে। ন্যাম্বার স্টার্টের এখানে দেখ এই যে H1-এর মধ্যে 20 লেখ, তার মানে এইটা, ঠিক আছে? তার মানে ন্যাম্বার এই পুরোটার অন্তর্ভুক্ত, ন্যাম্বার ইন্ট, তার মানে এই পুরোটা হচ্ছে আমাদের হেডার, মানে এখান থেকে কন্টেন্ট স্টার্ট। তার মানে এই পুরো অংশটা সবখানে কমন না? সবখানে কমন থাকে, প্রত্যেকটা পেজের জন্য কমন। বাট কিছু জিনিসপত্র থাকে এইখানে, কয়েকটা জিনিস, যেমন কোনো পেজে একটা সিএসএস লোড হবে, কোনো পেজে সিএসএস লোড হবে না, কোনো পেজে একটা জাভাস্ক্রিপ্ট বেশি লাগবে, কম লাগবে, এগুলো চেঞ্জ হতে হবে, হালকা পাতলা চেঞ্জ, বাট ম্যাক্সিমাম জিনিস কমন। আমরা এই জন্য যেটা করবো, HTML ফাইলটাকে এই ন্যাম্বার সহ এই অংশগুলোকে, এটা কোন পেজে আছে, contact.html কাট করে নিলাম Ctrl+X দিয়ে, এইখানে একটা ফাইল বানাবো header.php, এখানে রাখলাম, ঠিক আছে? কন্ট্যাক্ট পেজে আমার ফুটার করতে গেছিলো, ফুটার এন্ড, ফুটার স্টার্ট, এটা হয়তো এই যে ফুটার স্টার্ট, তার মানে এই ফুটারটা সব জায়গায় কমন। Ctrl+X দিয়ে কাট করলাম, এখানে আছে header.php, আর একটা ফাইল দিব footer.php, রাখলাম। এখন দেয় আমরা যদি কন্ট্যাক্ট পেজে একবার ভিজিট করি, এখন ভাঙাচোরা না, কারণ উপরে দিয়ে নিচে দিয়ে যে সিএসএস জাভাস্ক্রিপ্ট ছিল কিচ্ছু পাচ্ছে না, হেডার টেডার কিছু নেই। তার মানে আমাদের উপরে কে থাকবে, হেডার থাকবে। তার মানে হেডারের কোডগুলো এখানে পিএইচপি দিয়ে নিয়ে আসবো, রিকোয়ার ওয়ান্স দিয়ে, রিকোয়ার ওয়ান্স, ওকে? একটা কথা হচ্ছে, আমরা তো হেডারের কোডগুলো নিয়ে গেছি আর ফুটারের কোডগুলো নিয়ে গেছি, বাকি তো সবগুলো ঠিক ছিল, বাকি তো সবগুলো সিএসএস ঠিক ছিল, তাহলে সিএসএসগুলো কেন আউট হয়ে গেল? আচ্ছা, আমার এই পেজটাকে একটু ভিজিট করবো, ভিউ সোর্স কোড, এখানে কোনো সিএসএস এর লিঙ্ক নামে ট্যাগ আছে? নাই। HTML আছে, বাট কোনো সিএসএস পাচ্ছে না। আচ্ছা, পিএইচপি যদি ইউজ করতে চাই, আমাদের এক্সটেনশনটা কী হতে হবে, .php, ঠিক আছে? .php হতে হবে, না এটা পিএইচপি কাজ করবে না। ওটার উপরে header.php-কে রিকোয়ার করে দিলাম, এবার দিয়ে একটা রিলোড দেয়, contact.html নাই, contact.php হয়ে গেছে। হেডার পাইছে, ফুটার আছে, ফুটার অ্যাড করছে, রিকোয়ার ওয়ান্স footer.php, ঠিক আছে? ওই কোডগুলো এখানে চলে আসবে। এটা কেন করছি, আমরা যদি ফর এক্সাম্পল একটা মেনু চেঞ্জ করি, যাতে সব পেজে মেনু চেঞ্জ হয়, কারণ সব পেজে আমরা আলাদা আলাদা কোড করব, আমরা এই header.php-কে ধরাই দেবো, তো ওইখানে একটু চেঞ্জ করলে সব পেজে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে আমরা এই পড়ার নিচে অংশটা সব ইয়েতে সেম রাখবো। হ্যাঁ,
এটা মোটামুটি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনের বা ম্যাক্সিমাম ওয়েবসাইটের ধারাই এটা, একটা হেডার থাকে, একটা ফুটার থাকে। এই মাঝখানেরটা থাকে মাঝখানে একটা কন্টেন্ট, এটা প্রত্যেক পেজে ডিফারেন্ট হয়। মাঝখানে ওটা ভিতরটা জায়গা হ্যাঁ হ্যাঁ, আবার কিছু কিছু পেজের সাইড বারও কমন থাকে, যেমন সব পেজে সাইড বার আছে, এটা হতে পারে। আচ্ছা, আর বর্তমানকার কিছু কিছু অ্যাপ্লিকেশন যেগুলো একটু মডার্ন টাইপের, ওগুলোতে হেডার ফুটার না ছাড়াও ভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে? যেমন ইউটিউবের মডার্ন, কিন্তু এটা হেডার ফুটার আছে, ফুটার না কিন্তু হেডার আছে। আর এখনকার অনেক ওয়েবসাইটে ফুটারও থাকে না, এটা অটো স্ক্রল, আনলিমিটেড স্ক্রল, যেমন ফেসবুকে আনলিমিটেড স্ক্রল না, কোনো ফুটার নাই, এরকম হতে পারে। বাট এটা একটা কমন ওয়ে, যেটা আমি তোকে বলতেছি, ঠিক আছে? এরপরে আমাদের কন্ট্যাক্ট পেজ হয়েছে, ইন্ডেক্স পেজে আসে। ইন্ডেক্স পেজের মধ্যে একই জিনিস কমন, তার মানে এই যে নাম্বার স্টার্ট, নাম্বার ইন্ডের এই পর্যন্ত সব কোড বাদ। PHP রিকোয়ার ওয়ান্স, আমরা কিন্তু লেখাপড়া বেশি কিছু করি না, এখন এই লেখাপড়া শুরু, এটা না, রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার ওয়ান্সে হেডার ডট PHP, একই টাইপের একটা কোড যাবে নিচে, এই নিচ থেকে আমাদের ফুটার করে, এই যে ফুটার, ঠিক আছে, এটা বাদ, এখানে আমরা ফুটার ডট PHPকে বলে দেবো, ঠিক আছে? ইন্ডেক্সের জন্য হ্যাঁ, আর এখানে দেখ একটা ইমেজ থাকে, এই ইমেজটা আমাদের পুরো ওয়েবসাইটের একটা ইমেজকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটা যদি কোনো কারণে দরকার হয়, বিশেষ করে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসকে টার্গেট করে শিখতেছি, ওয়ার্ডপ্রেসে এই টাইপের ইমেজগুলোর নাম দিতে হয় স্ক্রিনশট ডট পিএনজি বা জেপিজি, ঠিক আছে? বাট এটা আপাতত আমাদের না দিলেও চলবে। রেডমি ডট টেক্সটের মধ্যে কিছু ইনফরমেশন থাকে ডেভেলপারদের জন্য, যেমন এখানে টেমপ্লেটের নাম, এটা টেমপ্লেটের লিঙ্ক হচ্ছে এইটা, ঠিক আছে? লাইসেন্স এখানে দেওয়া থাকতে পারে, না এখানে লাইসেন্স দেওয়া নাই, বাট এই ওয়েবসাইটের ভিতরে টার্মের ভিতরে গেলে হয়তো বলবে যে এখানকার যা আছে সব ফ্রি, ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে সিঙ্গেল ডট HTML একটা ফাইল আছে দেখ। আর আচ্ছা, আর কী কী আছে? ক্যাটাগরি ডট HTML, এটাকে রীতিমতো PHP বানায় দেবে। নাম্বার স্টার্ট, নাম্বার এন্ড, PHP, আমরা আমরা কোডগুলো শর্ট করে নিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, কোডগুলোকে শর্ট করে নিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে যে কোনো জায়গায় কাজটাকে যদি Ctrl+C দিই, আমি কিন্তু কোনো কিছু সিলেক্ট করি না, জাস্ট এমনি সি দিলে পুরো লাইন কপি হয়ে যায়। কন্ট্রাক্ট করলাম, ইন্ডেক্স করলাম, ক্যাটাগরি করলাম, আর হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেলটা কি বলতে পারিস? সিঙ্গেল হচ্ছে মানে পোস্টের ভিতরে ঢুকলে, ব্লগ পোস্টের ভিতরে ঢুকলে আমরা যে পেজটা পাই, ওটাকে আমরা বলবো সিঙ্গেল পেজ, মানে একটা সিঙ্গেল একটা পোস্ট, ঠিক আছে? নামটাই সিঙ্গেল। তো আপাতত একটু ভিজিট করবে, সিঙ্গেল ডট HTML ফাইলটা আছে, এই যে এটা একটা পোস্ট, বিস্তারিত এখানে কমেন্ট টমেন্টে সব কিছু থাকবে। তোমার পোস্টের ভিতরে ঢুকলে যে পোস্টের সব কিছু দেখে, এটা এই পেজটার নাম কি? সিঙ্গেল পেজ, ঠিক আছে? তো সিঙ্গেল পেজকে আমরা PHP-তে দিয়ে দেবো। এগুলো বাসায় প্র্যাকটিস করবি, দেখতে অনেক ইজি না, করতে গিয়েও প্র্যাকটিস করতে হবে, করতে কি ডিলিট হয়ে যায়, হ্যাঁ? এই জন্যই তো কমেন্ট। খুব সুন্দর করে গেছে। এটা যারা HTML ডিজাইনার ওরা অবশ্যই এভাবেই করে, বুঝছিস? নাহলে কমেন্টের কী দরকার? এবং কোনো একটা ভালো ডেভেলপারের, ভালো ওয়েব ডিজাইনারের কোড মানে দেখে তুই ভয় পাওয়ার কিছু নেই, কারণ ক্লাস নেম কমেন্ট এমনভাবে ডিজাইন করে, তুই তোকে যদি কোড দেখে আর কি, তুই ইজিলি বলতে পারবি যে কোনটা কী বোঝাচ্ছে। আর যারা একটু হাতুড়ে ডিজাইনার, ওদের কোড আর আউটপুটের আকাশ পাতাল মতো। আচ্ছা, এখন দেখ একটা প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমার সিঙ্গেল একটা পেজ, ইন্ডেক্স একটা পেজ, ক্যাটাগরি একটা পেজ, এটা একটা পেজ, বাট এটার মধ্যে কিছু এলাচি দারচিনি আছে, এগুলো কোনো পেজ না, তাই না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কেউ যদি হেডার ডট PHP-তে যায়, যেতে পারে না, কিছু মাতব্বর এখানে গেলে একটা হেডার দেয়, এটা কি উচিত? আচ্ছা,
পেজগুলোর সাথে পার্টগুলো মিক্স হয়ে যাচ্ছে। তো একটা ফোল্ডার করে রাখলে সব থেকে ভালো হয়। এটা বলে টেমপ্লেট পার্ট, ঠিক আছে? আমাদের এই টেমপ্লেটে কিছু আলাদা বিশিষ্ট পার্ট থাকবে, এখানে হেডার থাকবে, ফুটার থাকবে, সাইড বার থাকবে, এই টাইপের কয়েকটা পার্ট থাকতে হবে। রিপিট থাকবে, হ্যাঁ রিপিট থাকবে। তো এগুলো হচ্ছে আমরা টেমপ্লেট পার্টেরও অনেক ধরনের থাকতে পারে। তো আপাতত পার্ট চিন্তা না করে আমরা টেমপ্লেট পার্টের মধ্যে হেডার আর ফুটারকে টান দিয়ে এখানে ঢুকাই ফেলি, ঠিক আছে? তো যদি পিএইচপি স্টোন বা ওয়েব স্টোন টাইপের এগুলো ইউজ করতে, তবে এখানে দেখাই তো তোমার কি ভিতরে এগুলো রেফারেন্স যেখানে যেখানে ইউজ হয়েছে ওগুলোতে তো তাহলে ইরর খাবে। তুমি কি ওটাও এডিট করে দিতে চাও, তো যদি ওকে দিয়ে দিই তাহলে অটোমেটিক সব হয়ে যেত। বাট আমরা যেহেতু বেস করে আসি এটা হবে না, এখানে ইরর দিবে। আচ্ছা হচ্ছে কেন হচ্ছে না, হওয়ার কথা না। এই যে বলতেছে হেডার ডট পিএইচপি নাই রিকোয়ার ওয়ান্সের মধ্যে যেটা আছে ফেল টু ওপেন স্ট্রিম, নো ফাইল, নো সার্চ ফাইল বা ডিরেক্টরি। কোথায়? ইন্ডেক্স ডট পিএইচপির 1 নম্বর লাইনে। ইন্ডেক্স ডট পিএইচপির 1 নম্বর লাইনে কী বলছে, আমরা যদি উপরে চলে যাই আর কি, এখানে এটা কিন্তু হেডার ডট পিএইচপি এখানে নেই, এটা কোথায় আছে? টেমপ্লেট পার্টস ফোল্ডারের ভিতরে। তাহলে এখানে টেমপ্লেট TEMPLATEPARTS এটা আসছে ঠিক, কিন্তু নিচে আরেকটা এরর আছে ফুটার। সব জায়গায় এই কাহিনী, সব জায়গায় এই কাহিনী করতে হবে না। তো কন্ট্রোল শিফট এফ দেয়, এফ দিলে এইখান থেকে সার্চ হবে। এটার শর্টকাটে হচ্ছে কন্ট্রোল শিফট এফ, মানে আমরা কন্ট্রোল এফ দিলে এই ফাইলের মধ্যে ফাইন্ড করতে পারি। আর এইখানে গিয়ে সার্চ করলে কী হয়, পুরো প্রজেক্টের মধ্যে সার্চ করতে পারি। তো যেখানে এই লাইনটা পাবো, এই লাইনটা তো অনেক জায়গায় আছে। এখানে এই যে এটা সার্চ করি কোথায় কোথায় আছে, এক জায়গায় পাইছে, এক জায়গায় পাওয়ার কথা না। আচ্ছা পিএইচপির আগাগোড়া বাদ দেয়, ইন্ডেক্স ডট পিএইচপিতে পাচ্ছি হওয়ার কথা না। আচ্ছা কন্ট্রোল শিফট এফ দিই, equal ones তেমন হওয়ার কথাই না। আচ্ছা আমি প্রজেক্টটাকে অফ করে আবার অন করতেছি। এই যে হচ্ছে একটাই তো ধরতেছে, কী সমস্যা? মাঝে মাঝে এদের ভুল উঠে, এই জন্য আমি ভিএস কোড পছন্দই করি না, পিএইচপি স্টোনটাই ভালো লাগে। আচ্ছা পিএইচপি স্টোন করাটা তুই আবার কনফিউজ হয়ে যাবে না অনেক কিছুটাই, তোর আগে ভিএস কোডে ভয় লাগতো। আমাদের ওই মুক্তর বাইরে আমাদের এলাকায় গেছে, কেন ছবি উঠেছে মুক্তর বাইরে সেলিব্রিটি মানুষ। আচ্ছা এখন দেখ, আমরা দরকার হলে এটাকে সার্চ করি, রিকোয়ার ওয়ান্স হেডার ডট পিএইচপি, রিকোয়ার ওয়ান্স হেডার ডট পিএইচপি। যাই হোক আমরা যেখানে যেখানে পাবো এটাকে আমরা কী করে দিতে পারি, যেখানে যেখানে হেডার ডট পিএইচপি পাবে, ঠিক আছে? সেখানে যেখানে টেমপ্লেট পার্ট স্ল্যাশ এটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস করে দেয়, যে রিপ্লেস হয়ে গেল। বাট আমরা জানি এটা অন্যান্য পেজেও আছে। আচ্ছা আমি ইয়েতে এখানে ডাবল কোড ইউজ করতেছিলাম, ঠিক আছে? আর অন্য পেজে মনে হয় সিঙ্গেল কোড ইউজ করতে, এই জন্য সার্চে পাচ্ছিল না। এই এখন দেখো অন্য জায়গায় পাইছে না, তো সব জায়গায় আমি এটার জায়গায় কী দিব, টেমপ্লেট TEMPLAT টেমপ্লেট পার্ট স্ল্যাশ এটার ভিতরে দেখা যাচ্ছে রিপ্লেস হবে হয়ে গেছে। আরেকটা হচ্ছে ফুটার ডট পিএইচপি, দুই জায়গায় আসছে, তো এটা হবে ফুটার, ঠিক আছে? টেমপ্লেট পার্ট আগে ছিল। আর ডাবল কোডওয়ালা কোথাও আছে কেন, এই জন্য ডাবল কোড সিঙ্গেল কোড এটা ম্যাচ করা উচিত না, যে কোনো একটাকে সবসময় প্র্যাকটিসে রাখা উচিত, ঠিক আছে? ওই জিনিসগুলো আমরা কিছু টুলসের মাধ্যমে করে ফেলবো, যে আমি যাই দিয়ে এটা একটাতে কনভার্ট হয়ে যাবে, ফাইল সেভ হয়ে গেলে ওটা কনভার্ট হয়ে যাবে। প্রিটিআরের কথা মনে আছে? প্রিটিআর ESLint এরকম পিএইচপি তো আছে, ঠিক আছে? নাম শুনছিস লাগতেছে।
ভিডিওর কথা হলে আমি ডিভাইডের কথা মনে আসতেছে আমার। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই যে এখন সব জায়গায় মোটামুটি এডিট হয়ে গেছে, এখন আর কোথাও প্রবলেম নেই, ঠিক আছে। বাট এখানে কিছু প্রবলেম আমার কনটেক্সটটা এখানে থাকবে আমি নাকি যেটা খুব ফিরে আসছে। এই ইমেজগুলো দেওয়াই আছে, বাট সমস্যা হচ্ছে এইখানে কিছু একটা পাচ্ছে না, কোনো এরর আছে কিনা একটু দেখি। 3টে এরর আছে। আচ্ছা, আমি অ্যাড ব্লকার ইউজ করতেছি তো ওগুলোকে সে অ্যাড ভাবতেছে। না না, এইটা অ্যাড ভাবতেছে, বাট এইগুলো এটা কেন পাচ্ছে না? ব্রাউজার বেস না, আচ্ছা এটাকে একটু ইনস্পেক্ট ডাউন করে দেয়। এটার ভিতরে কোনো ইমেজ আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ঠিকঠাক আছে, বাট সমস্যাটা হচ্ছে যে এখানে কিন্তু এটার ভিতরে ইমেজ পাওয়া যাচ্ছে। এর ভিতরে যে ইমেজ আসছে না, ইমেজও কিন্তু পাচ্ছে না। ওপেন কর, ইমেজের লিঙ্কে কোনো সমস্যা নেই, তাই না? বাট সামহাও এটা পাচ্ছে না। এই যে নিচের দিকে দেখ, ফুটার একটা এরর আছে, এই যে একটা এরর। আর জাভা, এটা একটা স্লাইডার আর কি, মানে ক্লিক করলে চেঞ্জ হয়। এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, বাট জাভা স্ক্রিপ্টের ফাইলটা পাচ্ছে না, কারণ ফুটারে এরর, ফুটারের ভিতরে জাভা স্ক্রিপ্ট থাকে। এর ইন্ডেক্স ডট পিএইচপি 500 এখন আমার লাইনে এরর আছে। ইন্ডেক্স ডট পিএইচপি ফুটারের সমস্যা আছে। গেট টেমপ্লেট পার্টস, মানে পার্ট দিচ্ছে, এই লাইনটা লেখা সার্চ করতে হবে। যত জায়গায় এটা দিচ্ছি সব জায়গায় পার্টস করতে হবে। এখন আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ইয়েটা সাজানো হয়েছে, মোটামুটি সাজানো, এখন পুরো সাজানো হয় নাই। কী কী সাজানো হয় নাই? যেমন দেখ, এই পাশে একটা সাইড বার আছে না, এই সাইড বারটা আরও অনেক জায়গায় আছে, ঠিক আছে, শিওরটা। যেমন আমরা যদি কন্ট্যাক্ট পেজে যাই, HTML তো না, এখন হয়ে গেছে পিএইচপি। পিএইচপিতে কী ইরোর আছে, এখানে কি টেমপ্লেট পার্ট, এখানে পার্ট দিয়ে বসে আছে। পার্টস হবে, হ্যাঁ, এটা মাত্র ঠিক করলে ফুটারটা ঠিক করতে হবে। এই একই টাইপের একটা হেডার আছে না, ইয়ে সাইড বার, সাইড বার। বাট এই সাইড বারের মধ্যে দেখ, এখানে ফলো আছে, নিউজ লেটার আছে, বাট হোম পেজের মধ্যে কি এটা আছে? ট্রেন্ডিং নিউজ আছে, নিচে ট্যাগ আছে, নিউজ লেটার আছে, বাট আগে বড় আছে, তাই না? আচ্ছা, তার মানে আমার এক এক পেজের এক এক রকম সাইড বার হচ্ছে। এখন সাইড বারগুলোকে আমাকে যদি বলা আছে হোম পেজের সাইড বারে এটা দাও, আর কন্ট্যাক্ট পেজের সাইড বার থেকে ওটা রিমুভ করে আরেকটা দাও, তাহলে আমাকে HTML এর মধ্যে খুঁজতে হবে যে সাইড বার কই আছে, তাই না? এক এক পেজে এক এক রকম। এই জন্য সাইড বারগুলোকে এরকম টেমপ্লেট পার্ট আকারে রেখে দেওয়া উচিত। এই জন্য আমরা এখানে টেমপ্লেট পার্টের মধ্যে একটা ফোল্ডার করবো, এটার ভিতরে সাইড বার থাকবে, সাইড বার। আর এক এক পেজের সাইড বারের এক এক হোম পেজ সাইড বার পিএইচপি, কন্ট্যাক্ট পেজ সাইড বার পিএইচপি। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল সাইড বার, বাট সাইড বার ফোল্ডারের ভিতরে থাকবে, তাহলে আমরা ট্র্যাক রাখতে পারবো, ঠিক আছে। এখন এই যে সাইড বারগুলো, হোম পেজের সাইড বারটাকে আমরা আলাদা করে বললাম। আমাদের সাইড বার কী দ্বারা শুরু? ফলোয়ার্স। তো এখানে ফলোয়ার্স থেকে একটা ফাইন্ড করো, এই যে ফলোয়ার্স, এই যে এখানে সোশ্যাল ফলো স্টার্ট, হ্যাঁ দেখ, টুল LG5 4 বুটস্ট্র্যাপ দিয়ে করা, তো চিনতেছ। এটাকে কল আপস কর, দেখ আর কিছু আছে নিচে নাই, তার মানে সম্ভবত এটা পুরাটাই সাইড বার। আচ্ছা, এটা হচ্ছে আমার সোশ্যাল ফলো স্টার্ট, এটা কি সোশ্যাল ফলোইং। একটা কাজ কর, এই দুইটাকে সিলেক্ট করে কমেন্ট করে দেয়, কন্ট্রোল স্ল্যাশ। এবার দেখ সোশ্যাল ফলো, এই যে ফলো, এগুলো নাই হয়ে যাবে, হয়ে গেছে না? তার মানে এটা হচ্ছে আসল জিনিস। আচ্ছা, আমরা এটাকে এটার মতো এখানে দেখ আরও কী কী আছে। এখানে অ্যাডের একটা অপশন আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট, এটাও আগে শো করেনি কারণ এটা ছিল অন ছিল আর কি। এরপরে পপুলার নিউজ, এরপরে আবার দেখ আমরা এটাকে একটা ফাইল করতে পারি, কন্ট্যাক্ট পেজের জন্য আরেকটা ফাইল করতে পারি, আলাদা আলাদা করতে পারি। বাট আমাকে হঠাৎ করে ক্লায়েন্টে বললো যে আচ্ছা তোমার এখানে যে সোশ্যালে আছে এই আইকনটাকে এই ভাষা দাও, হতে পারে না? রিকোয়ারমেন্টে এই চেঞ্জ আসতে পারে না? না না, এই আইকনটা মানে
ফলোয়ার্স ঠিক আছে, তোমার ওয়েবসাইটের ফলোয়ার্সগুলোতে এই আইকনটাকে এই পাশে দিয়ে দাও। তো তুই একবার হোম পেজের জন্য চেঞ্জ করলি, তো সাইড বার তো কন্ট্যাক্ট পেজের জন্য আলাদা, কন্ট্যাক্ট পেজের ফলোয়ার্স আছে, তো কন্ট্যাক্ট পেজে আবার চেঞ্জ করতে হবে না? এই জন্য এই ফলোয়ার্সগুলো পিচি পিচি ভাগ ভাগ করে আলাদা আলাদা ফাইল করতে হবে, ঠিক আছে? ওই ফাইলগুলোকে হ্যাঁ সাইড বারের আলাদা ফাইল থাকলে ওইখানের মধ্যে আবার একটা একটা করে রিকোয়ার করবে, ঠিক আছে? এভাবে ভাগ করে করে নিতে হবে, গুটি গুটি ফাইলই হয়, ঠিক আছে? তোকে আমি এটা জাস্ট দেখানোর জন্য আর কি, আমি রিসেন্টলি যে প্রজেক্টে কাজ করতেছি এই প্রজেক্টের ফাইলটা একটু দেখা ভিএস করে ওপেন করি। এই যে দেখ হাজার হাজার ফাইল, ঠিক আছে? তা আমি সব ফোল্ডার কিন্তু ওপেন করি না, এখানে অনেক ফোল্ডার আছে যেটা অফ করে, যেমন এটা ওয়ার্ডপ্রেসের ফাইল, এটা আমার দরকার নেই। ভেতরের ফাইল অনেকগুলো নিয়ে কাজ করছি যেগুলো আমি ওপেনই করি নাই, এরপরও ফাইলের এই অবস্থা, এবং এক একটা ফাইলের সাইজ এক্সেস। আচ্ছা এটা তো হচ্ছে জেসন ফাইল, এগুলো এক একটা পিএইচপি ফাইল, ঠিক আছে? তো ফাইল যত বেশি হবে এটা নিয়ে চিন্তার কোনো সমস্যা নেই, তোর যেভাবে কাজ করলে সুবিধা হয় মনে হচ্ছে মাথায় গেলে ওভাবে কর, ঠিক আছে? এখানে তুই ফাইলের নাম কী দিবি, টেমপ্লেট পার্ট দিবি না অন্য কোনো নাম দিবি, আপ টু ইউ, কেউ তোর বাধা ধরা নাই, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা কাজ এই যে সোশ্যাল এটার মধ্যে দরকার হলে এই অংশটা পুরোটা আমার সাইড বারকে নির্দেশ করতেছে। তা আমি সাইড বারের এইখান থেকে শুরু করে দেখ আমার সাইড বারগুলো, এটা হচ্ছে নিউজ লেটার, ঠিক আছে? নিউজ লেটার কি, ওই যে ইমেইলের একটা বক্স থাকে না, এই যে এটা, এরপর আছে ট্যাগস, এই যে ট্যাগস, ট্যাগসের পরে আর কিছু নেই, মানে এই যে ট্যাগস ইন্ট, এইখান থেকে এইটা পুরোটা সাইড বারের ছোটো ছোটো পার্ট একটা টিভির ভিতরে আছে, ঠিক আছে? আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে সাইড বারের ভিতরে এটাকে নিয়ে নিলাম যে হোম পেজ ইন্ডেক্স, ওটা আসলে ইন্ডেক্স না দিয়ে হোম হিসেবে বুঝবো আর কি, ঠিক আছে? আর ব্লক পেজ বলতে পারি, ব্লক পেজ না, এটা আসলে হোম পেজই হয়, ও হোম ডট পিএইচপি। এখন দেখ আমি কিন্তু ফোল্ডারের নাম অনুসারে বুঝতেছি হোমের ভিতরে সাইড বার থাকবে, যেহেতু ফোল্ডারের নাম উপরেই আছে, প্যারেন্টেই আছে, এটা হোম সাইড বার দেওয়ার আসলে দরকার নাই, তাই না? কারণ ফোল্ডারের নাম দেখলে বুঝবো এটার ভিতরে সাইড বারই থাকবে। তবু তো যদি মঞ্চে দিতে পারো সমস্যা নেই, মানে আমার কাছে মনে হয় আর কি এটা না দেওয়া উচিত। মানে এখানে যা আছে সব সাইড বারে। হ্যাঁ, আর এখানের মধ্যে তাইলে আমরা এই ফাইলগুলোকে রিকোয়ার করে দেবো, রিকোয়ার ওয়ান্স। এখানের মধ্যে আমরা টেমপ্লেট পার্টস স্ল্যাশ সাইড বার স্ল্যাশ হোম অ্যাড করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা, এখানে কোনো সমস্যা হচ্ছে না। একইভাবে আমাদের কন্ট্যাক্ট সাইড বার থাকতে পারে না, এখানে সাইড নেই, এটা সাইড বার, কন্ট্যাক্ট পেজের সাইড বার, কন্ট্যাক্ট পেজের সাইড বারগুলো কোন দিকে আছে দেখ, এই যে ফলো স্টার্ট, এই সোশ্যাল, এই দুটোই আছে, তাই না? এই দুটোকে আমরা কাট করলাম, কাট করে এখানে বললাম যে হচ্ছে কন্ট্যাক্ট সাইড বার। তো যদি ফাইল আরও মানে বিস্তারিত বুঝতে হলে আরও বড় কোনো নাম ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। রিকোয়ার টেমপ্লেট পার্টস স্ল্যাশ সাইড বার স্ল্যাশ আমাদের কন্ট্যাক্ট পেজের সাইড বার, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখানে হোম দিয়ে দিলে কন্ট্যাক্ট পেজের মধ্যে কি চলে আসবে, হোম পেজের সাইড বারটা চলে আসবে, সব চলে আসছে। আর আমাদের কিছু দরকার নেই, কন্ট্যাক্ট যেটা আছে এই দরকার ছোটো, ঠিক আছে? এখন আমরা এর ভিতরে যে ছোটো ছোটো পার্টগুলো, এগুলোকে আলাদা আলাদা ফাইল করবো। সাইড বারের মধ্যে ছোটো ছোটো যে পার্টগুলো থাকে এগুলোকে বলে উইজেট, ঠিক আছে? মানে আমি ওয়ার্ডপ্রেসের আগে কথা বলতেছি, ওয়ার্ডপ্রেসে এটাকে উইজেট বলে, ওয়ার্ডপ্রেসে এটাকে উইজেট বলে আর কি, ঠিক আছে? তো সাইড বারের ছোটো ছোটো পার্টগুলোর নাম কি? উইজেট। তাহলে আমরা এইখানে আরেকটা ফাইল বানাবো টেমপ্লেট পার্টের মধ্যে, সাইড বারের মধ্যে হওয়ার কথা না, হতে পারে সমস্যা নেই। আমি যদি সাইড বার নিয়ে কাজ করতেছি না, তাহলে সাইড বারের হোম পেজের ভিতরে তো উইজেট না। হ্যাঁ, মানে লজিকটা ঠিক আছে, বাট কথা হচ্ছে উইজেট আরও বিভিন্ন জায়গায় হতে পারে, সমস্যা নেই, এগুলো সাইড বারের উইজেট। বাট আমরা যে প্রজেক্টে কাজ করতেছি এই প্রজেক্টে আর কিছু নাই যেহেতু, আমরা এভাবে চিন্তা করতে পারি, কোনো সমস্যা নেই।
আমরা ভিতরে ফোল্ডারটা করলাম, আইকনটা একটা আমার ওই আইকন এক্সটেনশন আছে, যেন আইকনটা এরকম মানে এটা একটা ফোল্ডার, ঠিক আছে। মানে এসিএসএস ফোল্ডারটা ওরা একটু কালার করে দিচ্ছে এসিএসএস লোগো দিয়ে। তো যাই হোক, আমরা হোম পেজের মধ্যে একটু যাই, এখানের মধ্যে গিয়ে দেখি আমাদের এটা হচ্ছে সোশ্যাল ফলো, ঠিক আছে। সোশ্যাল ফলো এখান থেকে শুরু, এখান থেকে শেষ, এখানে সাথে কাটবো, কেটে এখানে আমরা সোশ্যাল এটা এর ভিতরে আছে না, পরবর্তী এটা হোমের ভিতরে আছে না, হোম স্লাইড। আমি হোমের মধ্যে আছি। এখন তো সবগুলো যেগুলো কপি করছি এগুলো তো আগে বারবার হোম সাইডটা রাখছিলাম। হোম সাইডবার থেকে তো আমি কাট করে নিচ্ছি, ও আচ্ছা আচ্ছা। হোম সাইডবার থেকে এই যে সোশ্যাল পার্টটা আমি কাট করে নিলাম, কারণ এটা এখানে থাকার দরকার না, এটা আমার সোশ্যাল ফলোয়ের ভিতরে থাকবে, কারণ এটা একটা উইজেট, আর এই উইজেটটা হোম সাইডবারে থাকবে। আচ্ছা, বের হয়ে যাচ্ছে দেখো। যেহেতু এটা হোম সাইডবারের মধ্যে থাকবে, তখন আমি এটাকে রিকোয়ারমেন্টস করবো এখান থেকে। এই যে হচ্ছে আমরা এখানে সোশ্যাল ফলোয়ার পিএইচপি, বাট এটা উইজেট ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। হোম পেজে কোনো প্রবলেম করে কিনা একবার চেক করে নিই, হ্যাঁ আসলে সমস্যা না। এটা একটু সলভ করবো একটু পরে আমরা এখান থেকে। তো যেখানে ছিলাম, নেট আছে। আচ্ছা নেট লাগবে না এখন। তো যেখানে ছিলাম আমরা কী করছিলাম, একটা উইজেট নামে একটা ফোল্ডার বানাচ্ছিলাম, ঠিক আছে। উইজেট ফোল্ডারের মধ্যে সোশ্যাল ফলো এর কোডগুলো রাখলাম, রেখে যেই সাইড বারের ভিতরে আমার ওই উইজেটটা লাগবে, আপাতত এই উইজেটটা সোশ্যাল ফলো এটা কোথায় লাগছে, হোম সাইড বারের ভিতরে, এখানে রিকোয়ার করার চেষ্টা করেছি। আমরা যেহেতু সাইড বারের ভিতরেই আছি, তো সাইড বারের ভিতরে থাকলে আমার পুরাটা তো বলা নর্মালি দরকার হয় না, তাই না, যে সাইড বার এত বলা দরকার না। আমি যেখানে আছি এইখান থেকে আমি কি করতেছি, উইজেটের নাম লিখলাম, তো এখানে ডট স্ল্যাশ দিয়ে ট্রাই কর, ডট স্ল্যাশ মানে এখন যেখানে আছে সেখান থেকে উইজেট ফোল্ডার এর ভিতর থেকে সোশ্যাল ফলো, লেটস চেক। আচ্ছা বলতেছে কি দেখ, রিকোয়ার ওয়ান্সের ওয়ার্নিং, আচ্ছা এখানে ফাটাল এরর, আচ্ছা এরর। তাহলে আমাদের যেটা বলা উচিত সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট পার্টস ফোল্ডারের ভিতরে, এর ভিতরে আমাদের সাইড বার আছে, সাইড বারের ভিতরে উইজেট, উইজেটের ভিতরে ওটা। এখন কেন এরর হবে? আচ্ছা এখন এরর হওয়ার কথা না। সোশ্যাল SOCIAL FOWW.php, আচ্ছা তাও এরর। আচ্ছা আমি একটু অন্যভাবে একটু ট্রাই করি আর কি। এটা ছাড়াও কাজ করার কথা, যদিও লাভ নেই। হোম স্লাইড ডট পিএইচপি, আচ্ছা ভুলটা অন্য জায়গায় হয়েছে। আমি ডট স্ল্যাশ যখন দিছি তখনই থাকবো, এখানে কি হোম সাইড বাদ দিছি না, এটাকে চেঞ্জ করছি, আগে ছিল হোম সাইড, ঠিক আছে, সাইড বার হবে। এখন অন্য জায়গায় বলতেছে, যে এই ডট স্ল্যাশ উইজেট সোশ্যাল ডট পিএইচপি এটা পাচ্ছে না, ডট স্ল্যাশটা বাদ দিয়ে অন্যভাবে ট্রাই করতে হবে। আচ্ছা স্ল্যাশ উইজেট ডট পিএইচপি এভাবে পাই কিনা দেখি, এটাও পাচ্ছে না, এই যে এটাও এরর, হ্যাঁ এটা ওপেন হচ্ছে না। আচ্ছা আমি স্ল্যাশ না দিয়ে এমনি ট্রাই করলাম, এখন পাচ্ছে, তার মানে স্ল্যাশ দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে আমি একটু মনে হয় যে ডাবটা করে বলছি, এখানে স্লাইডের মধ্যে উইজেট আছে, হ্যাঁ উইজেটের মধ্যে এগুলো এই যে সোশ্যাল ফলো, এটা উইজেটের ভিতরে, সোশ্যাল ফলো যেটা ওটা উইজেটের ভিতরে, এগুলো হচ্ছে মানে সাইড বার না, সবগুলো যেটা সাইড বার না, উইজেটের ভিতরে এই দুইটা সাইড বার, আর সাইড বার উইজেটগুলো হচ্ছে এটার ভিতরে, বাট আপাতত একটা উইজেট নিচ্ছি। উইজেট হচ্ছে কি ওই সাইড বারের গুলো ছোট ছোট অংশ, হ্যাঁ ছোটো ছোটো পার্টগুলো। এটা হচ্ছে অ্যাডের পার্ট, এটা অ্যাডের উইজেট, হ্যাঁ একটু ওখানে একটু দেখা তো কোনটা। আচ্ছা অ্যাড উইজেট ডট পিএইচপি, আচ্ছা অ্যাড ডট পিএইচপি দিই, সমস্যা নেই, যেহেতু আগেটা তো উইজেট লিখি না, এটা তো উইজেট লিখবে না, কোনটা এইটা এই ছবি এলাকা নিচে, এই যে এইটা বুঝছিস, এইটা এই পাশে। আচ্ছা মানে আমি তো আরো ভাবছি মানে একটু ওখানে করতে যাচ্ছি, সাইড বার বলতে এটা পুরাটাই
হ্যাঁ সাইড বার হচ্ছে পুরাটা, আর এই যে পার্ট ট্রেন্ডিং নিউজ, নিউজ লেটার, এগুলো আলাদা উইজেটের মধ্যে এগুলো উইজেট, এগুলো আলাদা আলাদা আচ্ছা উইজেট। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমি ভাবছি কি মানে কোনটা? আমি ভাবছি মানে এগুলো আলাদা আলাদা না করতে না চাচ্ছি। এগুলো উইজেটের পার্ট। এখন তুই যদি উইজেটের ভিতরে ফোল্ডার বানাতে চাস তো একটা উইজেটের না, না, আরও অনেক এগুলো- অপশন থাকতে পারে। এটা পসিবল যে এখানে আপলোডের অবস্থা খারাপ, ঠিক আছে, ফর্ম টম হয়ে, তো ওইটার ভিতরে একটা ফোল্ডার হয়ে ওই উইজেটের আলাদা আলাদা পার্ট থাকতে পারে। এটা আমাদের যখন লাগবে তখন করবো। এটা হচ্ছে অ্যাড উইজেট। তাহলে আমাদের এই যে এখানে আমাদের আরেকটা উইজেট চলে আসবে, সেটা হচ্ছে অ্যাড। হ্যাঁ, অ্যাড উইজেট। সাধারণত পিএইচপিতে আমরা এখানে আরেকটা জিনিস লাগে আর কি, এই জন্য আমার এটা বের করতে এত টাইম লাগছে। তো যাই হোক, ওগুলো আমরা যখন দেখবো তখন পরে। এটা হচ্ছে পপুলার নিউজ, এটা একটা উইজেট। এটা পপুলার নিউজ, এটা আমরা কাটলাম, একটা উইজেট থাকবে পপুলার নিউজ, পপুলার নিউজ ডট পিএইচপি। এর ভিতরে আমরা নিয়ে নিলাম, আর এই লাইনটাকে দরকার হলে কপি করলাম কন্ট্রোল শিফট ডাউন দিয়ে, আর এখানে সোশ্যাল, এটা কি পপুলার নিউজ, পপুলার নিউজ ডট পিএইচপি। এখন দেখ, এটা যখন দিয়েছি শেষে ডট পিএইচপিটা বুদ্ধি বের হয়ে গেছে না? হুম, কেন হয়েছিল? কারণ আমি এতটুকু দিয়ে ডট পিএইচপি আগে থেকে ছিল, আমি কন্ট্রোল এখান থেকে দিয়ে এই যে এটাকে ধরলাম, তার মানে এটা পুরোটা আসবে আর আগের পিএইচপি রয়ে যায়। তখন আমরা এই যে কন্ট্রোল দিয়ে একবার ডিলিট দিলে একটা ডট ডিলিট হবে, আবার কন্ট্রোল দিয়ে ডিলিট দিলে তারপরে ডিলিট হবে, মানে ওয়ার্ড ডিলিট করে আর কি। এরপরে নিউজ লেটার, নিউজ লেটার ডট পিএইচপি। নিউজ লেটার হচ্ছে, আচ্ছা একটু পরে বোঝাই। নিউজ লেটার হচ্ছে আমি মানুষ থেকে বা আমার যে ইন্ড ইউজাররা, ওদের থেকে আমি ইমেল নিব, তুমি আমাকে ইমেল দাও, মানে আমি জাস্ট টার্গেটেড, মানে এই ওয়েবসাইট, এটা তো এমন মানুষজনই আছে যারা আমার ওয়েবসাইট সম্পর্কে ইন্টারেস্টেড, তাই না? তো সে যদি আমার এখানে ইমেল দিয়ে নেয়, আমি একটা এন্ট্রি পেয়ে গেলাম যে অমুক ইউজার এতই ইন্টারেস্টেড আমার টপিক নিয়ে বা আমার ওয়েবসাইট নিয়ে, সে আমার কাছে ইমেল দিল, তাকে যাতে আমি যে কোনো টাইমে দরকারি ইমেল করতে পারি, ঠিক আছে? তা আমি এটা সাধারণত মার্কেটিং পারপাসে করা হয়, যে প্রত্যেক মাসে বা সপ্তাহে একবার করে একটা করে মেল দেওয়া, যাতে করে সে আপডেট থাকে বা আমার সার্ভিসটা তার কাছে পৌঁছায়, ঠিক আছে? এরকম বিভিন্ন কোর্সের বা বিভিন্ন মেল আমরা যে পেয়ে থাকি, নিউজ লেটারের মাধ্যমে অনেকগুলো চলে আসে। আবার অনেকগুলো আমরা নিউজ লেটার সাবমিট করি না, কিন্তু তবুও কি আসে, তো যে কোনোভাবে ওরা আমাদের এই মেলটা পায়, ঠিক আছে? হয়তো কোনো জায়গায় রেজিস্ট্রেশন করি, ব্যাক কোম্পানিতে তুই যখন রেজিস্ট্রেশন করবে, ওই ইমেলগুলাই ওরা অন্য আরেকটা কোম্পানির কাছে সেল করে, শুধু ইমেল, ঠিক আছে? ওই ইমেলগুলো, যেমন ড্যাফোডিল ভার্সিটির আমাদের যে স্টুডেন্ট মেলগুলো আছে, শুধু ইমেলগুলো সে যদি ব্র্যাক যদি কিনতে চায় বা অন্য কোনো একটা লো লেভেলের ভার্সিটি যদি কিনতে চায়, এটা অনেক বিশাল টাকা দিয়ে সেল করতে পারবে, ঠিক আছে? কারণ ওরা এমন কন্টেন্ট আমাদেরকে পুশ করতে পারবে যেগুলো আমরা নিতে আগ্রহী, কারণ ওরা জানে আমরা কোন রিলেটেড মানুষ, ঠিক আছে? আমরা স্টুডেন্ট রিলেটেড কোনো একটা অফার যদি পাই যে অমুক জায়গায় অনার্স কম দামে পাওয়া যাচ্ছে একই সার্টিফিকেটে, মানে আমরা ওখানে যাবো, ঠিক আছে? তো এগুলো মার্কেটিং পারপাসে ইউজ করে আর কি। যাই হোক, আমরা নিউজ লেটার ডট পিএইচপি, এটা কি ট্যাগস, ঠিক আছে? ট্যাগসটা কোনটা? এই যে এইগুলা, মানে এটাকে ট্যাগস বলে, আবার অনেক জায়গায় ক্যাটাগরি বলে, ঠিক আছে? ট্যাগস আর ক্যাটাগরি সবসময় এক না, আবার যেখানে ক্যাটাগরি নেই ওখানে ট্যাগসটা ক্যাটাগরি হিসেবে কাজ করতে পারে, সমস্যা নেই। ট্যাগস, ট্যাগস ডট পিএইচপি। তো এখানে নিউজ লেটারটা দিয়ে দিলাম, সরি মানে ট্যাগসের এস্টিমেটটা দিয়ে দিলাম, আর এখানে দরকার হলে এটা কি ট্যাগস ডট পিএইচপি, ঠিক আছে? তার মানে এই যে আমাদের সাইট বা ডট পিএইচপি, এখানে আহামরি কিছু না, এখানে খালি উইজেটের লিস্ট দিচ্ছি, বা এটা কাজ করবে। এখন একটা কথা এটা হচ্ছে মনে কর ওইখানে যত ওই ফটো আমরা এগুলো দিলাম, এগুলো তো আমি উল্টা পাল্টা আগে পরে করে দিই। হ্যাঁ হ্যাঁ, তো সিরিয়াল চেঞ্জ হবে, কারণ এগুলো তো এস্টিমেলকে প্রিন্ট করতেছে, তো এস্টিমেল যদি উপরে থাকে ওই পার্টটা উপরে যাবে। যেমন ধর যে ফলোয়ার্স, আমরা যদি অ্যাডভার্টাইজটাকে উপরে দিয়ে দিই, এটা উপরে যাবে, দিয়ে দিলাম, রিলোড দেয়, উপরে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের মনে হয় ইমেজ একটু চেঞ্জ করে নেওয়া উচিত। এই ইমেজের সাইজটা কত? আচ্ছা, ওপেন ইন রিভিল ইন এক্সপ্লোরারে যাই। আচ্ছা, এই ইমেজটা আমরা এটাতেও দিয়ে দিই, হ্যাঁ? তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তো দরকার হলে আমরা
800x500 এটা 2, এটা 800x500 3, তাহলে এটাকে করে এটাকে 2 বানিয়ে দিই। এটা বাদ, 3-এর জায়গায় আমি এটাকে 2 বানিয়ে দিলাম। এটা করলে মোটামুটি হয়ে যায়। এটা 1, তার মানে এটাকে 1 বানিয়ে দিই। মানে ছবিগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ছবিগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন আরামসে কাজ করা যাবে। ইয়ে স্যার আব্দুল্লাহ স্যার কোন সেকশন ক্লাস হয়? জানি না, সেকশন তো মানে কোর্সটা যদি দিয়েছে বিএসসি যদি ওনাদের সেকশন পেলাম না। সেটাই আমিও মাঝে মাঝে চিন্তা করি। আচ্ছা, এগুলো চেঞ্জ করার পরেও মাঝে মাঝে দেখবি হয় না, তখন Ctrl+Shift+R দিবি, তাইলে হার্ড রিলোড হয়, তাহলে ক্যাশ যেগুলো থাকে ওইগুলো চেঞ্জ হয়ে যায়। নরমাল একটা হার্ড রিলোড না। হ্যাঁ, একটা নর্মাল একটা হার্ড। আচ্ছা, এখন দেখ কন্ট্যাক্ট পেজে, contact.php, এখানের মধ্যে দেখ এগুলো আছে না, তো কন্ট্যাক্ট আমাদের বলতে ইমেজ ফাইল, আমাদের কন্ট্যাক্ট সাইডবার এটা আছে। তো প্রথমে আয়, এগুলো কী কী ম্যাসাকার, Ctrl+Shift+F দিয়ে এটাকে একটু, Alt+Shift+F দিয়ে এগুলোকে একটু সাইজ করে নিলাম। প্রথমে সোশ্যাল ফলো, তো সোশ্যাল ফলোর জন্য আমাদের এটা বানানো আছে, তো এগুলো লাগবে। PHP require once, widget/social follow.php, এরপর আসে নিউজ লেটার, এটাও বাদ। newsletter.php ব্যাস, এটা আমাদের এখন ডাইনামিক হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমরা নিউজ লেটারকে উপরে দিয়ে দিই, তাহলে এটা উপরে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা জাস্ট টিপস দিই আর কি, জিনিসটা jQuery UI নামে একটা জিনিস আছে, যেহেতু এই প্রজেক্টে jQuery ইউজ করতেছে, আমি শিওর। ও করতেছে না, বেশ ভালো। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য নামগুলোর দিকে ফোকাস না রেখে জাস্ট মানে কী দেখাচ্ছে ওইদিকে ফোকাস করার, jQuery UI পুরান একটা জিনিস, সেটা ইউজ করি না এখন আমরা, বাট এখানে আছে এই জিনিসটা আমার মনে আছে আর কি, ড্র্যাগ কী যেন একটা, অ্যাকর্ডিয়ন বাটন, এটা ড্র্যাগেবল, না ড্র্যাগেবল না, হচ্ছে ড্র্যাগ, টানাটানি করা যায়, এটাকে ওইটার মধ্যে এটা ড্রপ করা যায়, ঠিক আছে, ড্রপ হয়ে গেছে। এটা না রিসাইজ কিছু রিসাইজ করা যায় কোনো একটা এলিমেন্টকে, সিলেক্টেবল, সর্টেবল, অটো কমপ্লিট, অ্যাকর্ডিয়ন, কন্ট্রোল গ্রুপ কি, এটা না, নামটা আমি ভুলে গেছি। এই যে পজিশন ইউটিলিটির মধ্যে, এটা না উইজেট ফ্যাক্টরি, এইটা এই যে আমি এটাকে মনে করো অনেকগুলো এলিমেন্ট সর্টেবলের মধ্যে আছে, যাই হোক এই অনেকগুলো এলিমেন্ট একটার উপর একটা টেনে ছেড়ে দিতে পারতেছি, যেমন 6 এখানে আছে, এটাকে টেনে আমি একের মধ্যে দিয়ে দিতে পারতেছি। এগুলা ওয়েবের ইউআই দিয়েও করা যায় বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কাজ করতে পারি এগুলো, ঠিক আছে। তো এইগুলার এই যে ওয়েবসাইটের এই জিনিসটা যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, ওই ড্যাশবোর্ডের মধ্যে এরকম একটা অপশন থাকে যে তুমি কোন ইউআইটাকে এটা উপরে দিয়ে এরকম করে সেভ দিয়ে এন্টার দিলে এইগুলো ওইরকমভাবেই হয়ে যায় আর কি, ঠিক আছে, প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো কেমনে করতে পারে, এই ফাইলগুলোর নাম একটা অ্যারের মধ্যে রাখতে পারে, আর ওইখানে যখন চেঞ্জ করবে অ্যারের ইন্ডেক্সগুলো চেঞ্জ হয়ে যাবে, তার অ্যারেটা ফর ইচ দিয়ে প্রিন্ট করে দিলে কী হবে, যেই সিরিয়ালে অ্যারেটা আছে ওই সিরিয়ালে এটা চলে আসবে, মানে এটা পসিবল আর কি, বাট ওইদিকে আমি এখন যাচ্ছি না, বাট এগুলো করা হয়, ঠিক আছে। বিশেষ করে সুপার কাস্টমাইজেবল কোনো কিছু বানাতে চাইলে এগুলো করা হয়, বাট এগুলো নর্মালি আমরা করি না যদি ক্লায়েন্টে না বলে না চায়। ওয়ার্ডপ্রেসের মধ্যে বাই ডিফল্ট এগুলো বানানো আছে।
আচ্ছা, মোটামুটি আমাদের সাইড বারটা নিয়েও কাজ শেষ। সিঙ্গেল পেজের মধ্যে সাইড বার আছে কিনা একটু দেখি। সিঙ্গেল পেজে গেলাম, এই যে এখানে সাইড বার আছে, ঠিক আছে। তো সাইড ব্রেকগুলো একরকম না? না না না, একই। এই যে সোশ্যাল ফলো আছে, অ্যাডভার্টাইজ আছে, ট্রেন্ডিং নিউজ আছে, নিউজ লেটার আছে, ট্যাক্স আছে। যদি কোনো নতুন উইজেট থাকে আমরা ওইটাকে উইজেটে দিয়ে দিব। তো সাইড বারের মধ্যে একটা সাইড বার বানাই, এটা হচ্ছে সিঙ্গেল সাইড বার। সিঙ্গেল মানে মানে একক কোনো কিছু না, সিঙ্গেল মানে হচ্ছে পোস্টের ভিতরের অংশটা, ঠিক আছে। সিঙ্গেল পেজের মধ্যে গেলে এই যে ট্যাগ ইন্ট, ঠিক আছে, সম্ভবত এটা হচ্ছে সেই কন্টেনারটা। সিঙ্গেল পেজ কোনটা কথা বলবো, কোনটা মিন করতে? এই যে এইটা এইগুলো সিঙ্গেল পেজ, মানে পোস্টের ভিতরে ঢুকলে পোস্টের বডিটা, যেখানে কমেন্ট দেওয়ার সিস্টেম থাকে, রিপ্লে। তো এটা মোস্ট প্রবলি এখান থেকে আমাদের সাইড বারগুলো শুরু হয়েছে, সোশ্যাল ফলো, আর এটা শেষ যেখানে, এটা শেষ। এই যে ইনট্যাগ, হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা একটা পিএইচপি দিয়ে রিকোয়ার ওয়ান্স করে দেবো। কোনটাকে রিকোয়ার ওয়ান্স করবো? সিঙ্গেল সাইড বার, ঠিক আছে। সিঙ্গেল টেমপ্লেট, সাইড বার মধ্যে সবগুলো আছে। হ্যাঁ, পার্ট স্ল্যাশ সাইড বার স্ল্যাশ সিঙ্গেল সাইড বার। আর সিঙ্গেল সাইড বারের মধ্যে আমাদের কিছু নাই, ঠিক আছে, খালি। এখন কোন উইজেট দেবে এটা আমাদের ব্যাপার। যেমন এখানে যে সিরিয়াল আছে, আমি রিলোড দিলে চলে যাবে, রিলোড না দিয়ে দেখতেছি। ফলো আস, রিকোয়ার ওয়ান্স, একই পিএইচপির মধ্যে রাখতে পারি, সমস্যা নেই। উইজেট স্ল্যাশ সোশ্যাল ফলো, এরপরে কে আছে? অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড ডট পিএইচপি, ওই উইজেটটার নাম, ঠিক আছে। এই যে এখান থেকে দেখতে পারি অ্যাড ডট পিএইচপি। এরপরে কে আছে? ট্রেন্ডিং নিউজ। ট্রেন্ডিং নিউজ নামে তো কিছু নাই আমার এখানে, পপুলার নিউজ আছে। কি দেখিস তুই? কাজ করি এখানে, তুই দেখাস ওদিকে নিউজ লেটার। ট্যাগস, এখন এখানে মানে সব সাইড বারগুলো এখানে দিয়ে দিবি। হ্যাঁ, যতগুলো সাইড বার আছে সব সাইড বারের কনফিগ এখানে। ফলে যেটা হচ্ছে, আমাকে হঠাৎ করে প্রজেক্টের এত কমপ্লেক্স জিনিসের মধ্যে হঠাৎ করে তাকালেই বুঝবে এটা হচ্ছে সাইড বার। সাইড বারে চেঞ্জ করতে হবে, বা সাইড বার আমাকে যদি বলে ফর এক্সাম্পল, সাইড বার এক জায়গায় চেঞ্জ করে দিলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। বা আমাকে যদি এখন হঠাৎ করে বলে এই যে এইখানকার এই জিনিসটা চেঞ্জ করতে হবে, তুই চিন্তা করবি আচ্ছা এটা কিসের? ট্রেন্ডিং নিউজ। এটা ট্রেন্ডিং নিউজ কি? একটা উইজেট। তো ট্রেন্ডিং নিউজের উইজেটের ভিতরে চেঞ্জ করে দিলে যত জায়গায় উইজেট ইউজ করা হচ্ছে সব জায়গায় চেঞ্জ, ঠিক আছে। বা একটা নতুন উইজেট বানাইতে হবে, বা এখানে তোকে বলতেছে যে আচ্ছা এখানে আরেকটা উইজেট থাকবে, যে উইজেটের মধ্যে আমি কি থাকতে পারে, এই উইজেটের মধ্যে অন্য কিছু একটা থাকবে, ঠিক আছে। একটা ইমেজ টাঙাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। আরেকটা অ্যাড দিব, তো অ্যাডের যেরকম একটা উইজেট আছে এটাও টাঙাই দিতে পারি। বলছে না ওই ইমেজটার এখানে চারপাশে গোল হবে, কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট দিয়ে দিল, তাহলে আরেকটা নতুন উইজেট লাগবে। তো উইজেট কই বানাবি? ওই উইজেটের ফোল্ডার আছে, সিম্পল, মানে তোর মাথায় ইজিলি ক্যাচ করবে ইজি, ঠিক আছে। এরকম এই জিনিসগুলো করার অর্থ এটা না যে তুই কমপ্লেক্সিটি বাড়াই দিছিস, তুই আরও কমাই দিছিস, ঠিক আছে। সহজ হচ্ছে আর কি। মানে কাজ করার টাইমে একটু টাইম লাগে বেশি, কিন্তু তুই এটা ফিউচারের জন্য ভালো, হ্যাঁ, গোছানো। এই হচ্ছে অবস্থা, হ্যাঁ। এখন দেখ, বল, ক্লিক করলে যাবে না তো, ইন্ডিভিজুয়াল পিএইচপি এটা। যদি প্রত্যেকটা ফেজ এদের হোম মানে ক্যাটাগরি এগুলো সবগুলোর পাশে কি সাইড বারকে সেম কিনে সেটা দেখতে শুরু। ও আচ্ছা, আমাদের এখানে পেজ কয়টা আছে? আমাদের এখানে সবগুলো আসলে লিঙ্ক বানানো নাই, এগুলো এমনি ডেমো। পেজ কয়টা আছে? ক্যাটাগরি ডট পিএইচপি। আমি ক্যাটাগরি ডট পিএইচপিটা আমরা করছি, টেমপ্লেট পার্ট ফোটো না করি না, ক্যাটাগরি ডট পিএইচপিটা করা হয় না। সাইড বার সেমই হয়, এটা নিয়ে টেনশন করিস না, ঠিক আছে। ক্যাটাগরি ডট এইচটিএমএল তো আছে, আমরা কি পিএইচপিতে নাই? কি এটা কাজ করে কেমন? ভালো করে রিফ্রেশ দিই, নাই, এটা ক্যাশ থেকে ধরে রাখছিল, ঠিক আছে। হার্ড রিলোড দিলে ধরা পড়ে।
এই যে এখানে একটা ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরিটা আমাদের ডিরেক্ট যেহেতু এভাবে করা, আমরা এখান থেকে উঠাই ফেলব। ক্যাটাগরির ভিতরে ঢুকলে ওই ক্যাটাগরির ভিতরে যে পোস্টগুলো আছে ওইগুলোর যে লিস্টটা আমরা দেখছি এখানে, যেমন এখানে বিজনেস ক্যাটাগরিতে ঢুকেছে, এই জন্য বিজনেস ক্যাটাগরির রিলেটেড পোস্ট দেখছি। এই পেজটাকে একটা সুন্দর নাম আছে, এই পেজটার নাম হচ্ছে আর্কাইভ পেজ। কি পেজ? আর্কাইভ। এটাকে আমরা ক্যাটাগরি না রেখে এটার সুন্দর একটা নাম দিতে পারি archive.php। ঠিক আছে, ক্যাটাগরি নাম আর কি। কারণ ক্যাটাগরি মানে তুই বুঝবি না, তুই কি ক্যাটাগরির লিস্ট খুঁজতেছিস না কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিতরে পোস্টগুলো খুঁজতেছিস। ঠিক আছে, তাহলে রিকোয়ার ওয়ান্স করলাম, টেমপ্লেট পার্টস স্ল্যাশ সাইডবার স্ল্যাশ, সেখানে তো ওইটার কোনো সাইডবার না, একটা বানাবো, তো নাম কি দেওয়া যায়? আর্কাইভ সাইডবার ডট পিএইচপি। এটার ভিতরে ঠিক আছে, উইজেটগুলো দিতে হবে। এই পেজটা কিন্তু এক্সিস্টই করে না, বাট রিলোড দিলে নাই হয়ে যাবে। আমি এনে দেখাই। নাই, এটা কী হয়ে গেছে? archive.php উইজেট আছে? নাই, নাই। উইজেটগুলো এখান থেকে দেখি। ফলোয়ার্স, এটা কী আছে? আমাদের ফলোয়ার্স নামে কোনো ই আছে? সোশ্যাল ফলো, require once widget slash social follow। এরপরে কে আছে? ওদিকে কোড না, ইমরান কোড এদিকে। ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং নিউজের আছে পপুলার নিউজ। নিউজ লেটার ট্যাগস, খালি ছিল পুরো। ঠিক আছে, ট্রেন্ডিং নিউজ কিন্তু এত ইজি না, কারণ সবসময় ট্রেন্ডিং কি একই জিনিস থাকে? চেঞ্জ হবে, সেগুলো পরে আসতে ধীরে। এটা আমরা ভাগ ভাগ করলাম। এবারে এখানে ক্লিক করলে কই যাচ্ছে? এই যে লিঙ্ক এখানে দেখা যায়, মাউস এখানে রাখলে লিঙ্ক দেখা যায় index.html, বাট এটা কি আমাদের index.html ফাইল আছে? পিএইচপি হয়ে গেছে, তার মানে হেডারটা চেঞ্জ করতে হবে, হেডারটাকে একটু আপডেট করতে হবে। তো হেডারে মেনুগুলো কই? একবার এই যে, ঠিক আছে, index.php দিতে পারি, বাট কিছু না দিয়ে একটা স্ল্যাশ দেয়, তাইলে তো এই ওয়েবসাইটের মেইন পেজে যাবে। রিলোড দেয়, এই এখন দেখ। আচ্ছা, হার্ড রিলোড দেয়, Ctrl+Shift+R। উইন্ডোজ, এটা হওয়ার কথা না। এটা কোথায় আছে? আর্কাইভে ছিলাম না? আর্কাইভে সম্ভবত আমরা হেডার ফুটার চেঞ্জ করিনি, করছি তো মনে হচ্ছে। হেডার পাচ্ছে না, header.php অ্যাঙ্করটা একটা চেঞ্জ করলাম। এটা এখনো স্টিল index.html পাচ্ছে, তাই না? আচ্ছা, আর কোথাও অ্যাঙ্করটা ইউজ? index.html যত জায়গায় আছে আমি সবগুলোকে index.php বানাবো। index.html হেডারের ভিতরেই আছে। আচ্ছা, আমি এটাকে index.php বানিয়ে দিই। এখন পাইছি, ঠিক আছে। বা আমি ইন্ডেক্স, এখন তো পিএইচপি হয়ে গেছে, HTML নাই, তো পিএইচপি সার্চ দিব। আমি এটাকে স্ল্যাশ দ্বারা রিপ্লেস করবো, তবে এই ওয়েবসাইটের মেইন পেজে যাবে, মানে ইন্ডেক্স নামও শো করবে না। আর এই স্ল্যাশে গেলেই তো আমরা জানি ইন্ডেক্স পেজই শো করে। যে দেখ, একদম এই ওয়েবসাইটের হোম পেজ খেলাম, ঠিক আছে। এবার অন্য একটা পেজে যায়, archive.php মেন ওয়েবসাইটের লিঙ্ক। হোমে আসলেও মোটামুটি কাজ করবে, বাট অন্যগুলো কাজ করবে না, কারণ আমি index.html ধরে সার্চ করছিলাম।
ক্যাটাগরি ক্যাটাগরি মানে বোঝাচ্ছে সাধারণত ক্যাটাগরি পেজের মধ্যে তুই গেলে দেখবি সবগুলো ক্যাটাগরির লিস্ট, তাই না? এটা দেখা উচিত। আর ক্যাটাগরির লিস্ট একটা পেজে থাকে না, এটা একটা সাইড বারে থাকে। যেমন এই যে সাইড বারের একটা উইজেটের মধ্যে এখানে ক্যাটাগরির সব লিস্ট থাকতে পারে। একটা ট্রিক ভিডিও ওয়েবসাইটে তোকে দেখাইছিলাম, মনে আছে? এই যে ক্যাটাগরির লিস্ট, এটা একটু ক্যাটাগরি লিস্ট। এইটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা আলাদা কোনো পেজে থাকে, এইগুলা এটা সাইড বারে থাকে, Side bar থাকে। কারণ কন্টেন্ট কম। একটা পেজ এটার জন্য দখল করে লাভ নেই, বাট কেউ যদি করতে চায় করতে পারে। অনেকটা হবে তাইলে এরকম আর কি। এই যে অনেকটা এরকম হয়ে যাবে যদি ক্যাটাগরি লিস্ট করে আর কি। হয়তো এটা একটা ইমেজ থাকতে পারে, তাই না? তো জিনিসটা আমার কাছে সুন্দর লাগে না। আবার কিছু কিছু ওয়েবসাইটে এই লিস্টে থাকে, এরকম একটা পেজ থাকে যেখানে আমার সবগুলো ক্যাটাগরি থাকে। আমার কাছে ইলজিক্যাল মনে হয়, বাট ক্লায়েন্ট যদি চায় কিছু করার নেই, বানাবো। এখন আয় প্রথমে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি দেবে। এগুলো কি ক্যাটাগরির পোস্টগুলো আমরা যদি সিঙ্গেল পেজে যাই, একটা পোস্টের কি কি অপশন আছে, মানে কি কি জিনিস আমরা ডেটাবেজে রাখতে পারি একটু দেখ। ইমেজের নাম, ঠিক আছে, আমরা একটু নোট করি। ইমেজ লিঙ্ক হতে পারে, মানে ইমেজের নামটাই লিঙ্ক, আমরা নাম থেকে লিঙ্ক জেনারেট করি। এরপরে টাইটেল, পোস্ট টাইটেল, ঠিক আছে। এরপরে পোস্টের ডেট থাকতে পারে। এরপরে ক্যাটাগরি থাকতে পারে, বা ক্যাটাগরিতে এখানে না ট্যাগ বলতেছে ওরা, এখানে ট্যাগ নেম বা ট্যাগস বলতে পারে, একাধিকও থাকতে পারে। যে একই পোস্ট ভিন্ন ভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে পসিবল। যেমন আমি যদি বলি আমরা একটা অ্যাপের রিভিউ দিব, ঠিক আছে, ওই অ্যাপের রিভিউটাকে আমি অ্যাপ রিভিউ ক্যাটাগরিতেও রাখতে পারি, আবার অ্যান্ড্রয়েডের ক্যাটাগরিতেও ফেলতে পারি, তাই না? কারণ অ্যাপটা অ্যান্ড্রয়েডের রিলেটেড, এটাও হতে পারে। তো এই জন্য ট্যাগস বললাম, কারণ ক্যাটাগরি একই পোস্টের মাল্টিপল ক্যাটাগরি পসিবল, বাট একই পোস্টের মাল্টিপল টাইটেল পসিবল না। এরপরে দেখ পোস্টের কন্টেন্ট, মেইন জিনিসটা পোস্টটা, এটা থাকবে পোস্ট কন্টেন্ট। যেহেতু সবগুলোকে আমরা পোস্ট দ্বারাই প্রিফিক্স দিচ্ছি, দিতে থাকি, সমস্যা নেই। আর কি কি আছে দেখ তো, কমেন্ট থাকতে পারে না? কমেন্টস করে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কম্পিউটারে অনেকগুলো বিষয় আছে না? আচ্ছা, ফরেন কি, এই শব্দটা শুনছিলি? এই টার্মটা ফরেন কি? ফরেন কি না? আচ্ছা, প্রাইমারি কি? প্রাইমারি কি তো শুনছি, প্রাইমারি কি হচ্ছে ওই আইডির জন্য। আইডি, মনে কর আমি হচ্ছে ইউজার, তোকে আমি মনে হয় এটা বুঝাইছিলাম মুখে মুখে যে আমি হচ্ছে অ্যাজ এ ইউজার, ঠিক আছে। আমি ইউজারের 3টা পোস্ট করছি, ঠিক আছে। তো আমার প্রোফাইলের মধ্যে গেলে 3টা পোস্ট দেখা যাচ্ছে, যে ক্লিক করে করে এই পোস্টগুলো তুমি পড়তে পারো। আবার অল পোস্টের মধ্যে গেলে, মানে পুরো ওয়েবসাইটের সব পোস্টের মধ্যে আমার এই 3টা পোস্ট থাকবে না, মিক্সড থাকবে। তো আমার প্রোফাইলের মধ্যে আমি তাইলে যে 3টা পোস্ট শো করাচ্ছি, 3টা পোস্টের সব ডেটা আমার প্রোফাইলে নিয়ে আসার দরকার নেই। আমি বলবো যে আমি পোস্ট লিখছি অমুক আইডির অমুক আইডি অমুক আইডি, এই 3টা আইডির পোস্ট আমি লিখছি। আবার এই আইডিগুলো কিন্তু আমার প্রাইমারি কি না, আমি হচ্ছে ইউজার, ঠিক আছে। তার মানে এই আইডিগুলো কার? পোস্টের আইডি। তো পোস্টের আইডিগুলো হচ্ছে পোস্ট নামক টেবিলের প্রাইমারি কি। তার মানে একটা টেবিলে যখন অন্য আরেকটা টেবিলের প্রাইমারি কিগুলো রেফারেন্স হিসেবে দেয়, তখন এই রেফারেন্স কিগুলো হচ্ছে ফরেন কি, কারণ এগুলো বিদেশি কি, মানে অন্য টেবিলের কি, বুঝছো? আর নিজের যে প্রাইমারি কিটা ওটা নিজের সিরিয়ালের। ক্লিয়ার? এটা আমরা করবো। তো কমেন্টের মধ্যে যেহেতু অনেকগুলো জিনিসপত্র আছে, আবার আমি যদি দেখতে চাই যে আমার প্রোফাইলে ঢুকে আমার টোটাল কী কী কমেন্ট আছে, এটাও পসিবল। বা এটা একটা পেজ থাকে যে আমি সবগুলো কমেন্ট একসাথে দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো সব থেকে ভালো হয় কি, আমরা কমেন্টের জন্য আলাদা টেবিল মেনটেন করি,
ঠিক আছে, আবার কমেন্টের মধ্যে রিপ্লে থাকে। তার মানে এইটার ভিতরে এটা একটা ইটস একটা কমেন্ট, বাট এটার মধ্যে একটা রেফারেন্স আছে, এটা কার রিপ্লে, এটার রিপ্লে। তার মানে নিজের একটা রেফারেন্স নিজেকে রাখতে হবে, মানে একই টেবিলের একটা রেফারেন্স নিজের মধ্যে রাখতে হবে। কিছু কমপ্লেক্স বিষয় আছে এর মধ্যে, তা আমি এত কমপ্লেক্সে যাবো না। আমি যেটা করবো, রিপ্লের অপশনটা রাখবো না, ঠিক আছে। আমি নর্মালি এই যে দেখ, এই সিম্পল হিসেবে যদি চিন্তা করো, এটা একটা ফর্ম, আমি এখানে দিলাম, ডেটাবেসে আসলো, ডেটাবেসের লিস্টগুলো এখানে শো করলো। রিপ্লেতে গেলেই অনেক ঝামেলা পড়ে। আবার অনেকে এগুলোতে লাইক কমেন্টের ব্যবস্থা রাখে, ঠিক আছে। আবার জেনারেট লিঙ্ক, এখানে একটা লিঙ্ক জেনারেট করে, এই লিঙ্কটা যদি কোথাও শেয়ার দেয়, সে একদম এই কমেন্টে এসেই পৌঁছায়, ঠিক আছে। যেমন টেলিগ্রামে আছে এই সিস্টেমটা, একটা মেসেজের লিঙ্ক, আলাদা মেসেজের লিঙ্ক কপি করতে পারবি। যেমন এখানে অনেকগুলো মেসেজ আছে, এই মেসেজের মধ্যে আমি একদম এই মেসেজটার লিঙ্কটা কপি করতে পারতেছি, ঠিক আছে। তাইলে এটা তোকে পাঠিয়ে দিলে তুই একদম হুবহু এখানে এসেই থাকবে, তাই না। তো এটাও পসিবল, মানে এখানে অনেক অপশন সেট করা পসিবল। তাহলে কমেন্টের জন্য আমরা আলাদা একটা টেবিল মেনটেন করব, বাট ওই টেবিলে কোনো রিপ্লাই রাখবো না, ঠিক আছে। তার মানে হচ্ছে এই পোস্টের জন্য কমেন্টগুলো, তো কমেন্টের একটা রেফারেন্স লাগবে, বা কমেন্ট আমরা সেট করবো একটা পোস্টের কমেন্ট, পোস্ট কমেন্টগুলো এখানে থাকবে। আচ্ছা, আর কিছু কি স্টোর করার দরকার আছে? এখন কমেন্টের মধ্যে টাইটেল থাকবে, একটা ইমেজ থাকবে, কমেন্ট থাকবে, এগুলো আমরা আরেকটা টেবিলে করবো, ঠিক আছে। ভিউ কত হয় এটা রাখতে পারি, টোটাল ভিউ, পোস্ট ভিউ, ঠিক আছে। আচ্ছা, পোস্টটা কে করছে এটার কোনো হিসেবই তো রাখতেছি না, অথর। আর কি কি থাকতে পারে? আপাতত আর কোনো কিছু চোখে পড়তেছে না, ঠিক আছে। তার মানে এই একটা টেবিল রাখবো, ঠিক আছে। এবারে আমরা যে পোস্টের কমেন্ট রাখবো, আবার পোস্টের অথর রাখবো, এই অথরের একটা নাম দিলেই হবে না। কেন নাম দিলে হবে না? আজকে আমার এখানে অথর আছে, সে পরবর্তীতে আরেকটা, মনে করো আমরা পোস্ট একটা করলাম, পোস্টের তৈরি করার টাইমে পোস্টের নাম বলে দিলাম, পোস্টে করছে হাসিব, ঠিক আছে, হাসিব। আগামী দিন সে হাসিব তার প্রোফাইল থেকে এডিট করে তার নামটা চেঞ্জ করে হাইবুল ইসলাম বানাই দিল, তা আমার পোস্টে কিন্তু হাসিবই রয়ে গেছে, প্রবলেম না। এই জন্য রেফারেন্স ইউজ করতে হবে। এখানে পোস্ট করছে কে, 12 নাম্বার অথর, যার আইডি তার। এখন ওই 12 নাম্বার থেকে আমি ওই অথরের লিস্টে বা প্রোফাইলের লিস্ট থেকে 12 নাম্বার আইডিকে খুঁজবো, এবার তার নাম চাইলে আমরা এখানে প্রিন্ট করতে পারবো। রেফারেন্স রাখতেছি। কমেন্টের ক্ষেত্রেও একই, এখানে একটা রেফারেন্স রাখবো, ঠিক আছে। কোন পোস্টের কমেন্ট, স্যার কন্টেন্ট না, কমেন্টের কথা বলতেছিলাম। এই হচ্ছে অবস্থা। আরগুলো কি র কন্টেন্ট হবে নাকি এগুলোর ভিতরে আরও অনেক কিছু থাকবে? ইমেজ লিঙ্কের ভিতরে আর কোনো ব্যাপক কিছু নাই, যেরকম অথরের মধ্যে আরও অনেক কিছু আছে, অথরের নাম, ইমেল আইডি, অনেক কিছু আছে, তাই না। তো এরকম অন্যগুলো নাই, এই জন্য এগুলো র কন্টেন্ট। তাইলে এগুলোর একটা টাইপ আমরা এখান থেকে বলে দিই, এটা হতে পারে একটা টেক্সট টাইপের, এটাও টেক্সট। এটা ডেট টাইপ নামে একটা টাইপ আছে, ঠিক আছে, ডেট রাখার জন্য। তো ডেট, ইয়ার, মান্থ, ডে, এরপরে তারিখের নাম, মানে বারের নাম, একই সাথে কত মিনিট, কত সেকেন্ড, কত ঘন্টা, সবগুলা একটা স্ট্রিংয়ের মধ্যে থাকে। বাট ওই স্ট্রিংটা যেহেতু একটা স্পেসিফিক টাইপের, মানে একটা নির্দিষ্ট ফরম্যাটের, এই জন্য এটার আলাদা একটা ডেটা টাইপ দিচ্ছে, ওটার নাম হচ্ছে ডেট টাইপ। এটা একটা ডেটা টাইপ, এসকিউএল ডেটা টাইপ। ট্যাগ, ট্যাগের মধ্যে আচ্ছা, মনে কর এটা হচ্ছে আমাদের কি রিলেটেড ট্যাগ, বিজনেস। বিজনেস একটা ট্যাগ আছে, যেমন এখানে বিজনেস একটা ট্যাগ আছে, তাই না। এখন ওয়েবসাইটের অ্যাডমিন কী করলো, এই বিজনেসটাকে মনে কর অন্য কোনো নামে দিয়ে দিল, উদ্যোক্তা নাম দিল বাংলাতে উদ্যোক্তা। তাহলে যত জায়গায় বিজনেস আছে সব জায়গায় উদ্যোক্তা হয়ে যাওয়া উচিত না? আবার এখানের মধ্যে ক্লিক করলে আমরা এই বিজনেসের বা এই উদ্যোক্তার আর্কাইভ পেজে চলে যাবো, যেখানে এটার সবগুলা পোস্ট একসাথে দেখব। তার মানে এটার ভিতরে অনেক কিছু আছে। তার মানে এটা একটা নির্দিষ্ট টেবিল, আলাদা একটা টেবিল, ঠিক আছে। ওই টেবিলের রেফারেন্সটা আমরা রাখবো।
তার মানে এখানে কি থাকবে, একটা রেফারেন্স থাকতে পারে, ঠিক আছে, যে 13 নাম্বার ট্যাগওয়ালা, এটা হচ্ছে এই পোস্টের ট্যাগ। আবার ক্যাটাগরি কি একটা হয় না, অনেকগুলো হয়। তার মানে এটা একটা অ্যারে বানাবো, মানে একটা রেফারেন্স রাখবো না, মাল্টিপল রেফারেন্স রাখবো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ডেটাবেসের একটা ওভারভিউ, যা আমার এরকম একটা টেবিল লাগবে। এবারে অথর, যে অথরের যে আমরা রেফারেন্সটা রাখতেছি, এটা হচ্ছে আমাদের পোস্ট টেবিল, ঠিক আছে, পোস্ট টেবিল। সব থেকে ভালো হয়ে গেলো নোশনে করলে আর কি। এটা হচ্ছে অথর টেবিল। অথরে কী কী থাকে, অথর নেম থাকে, অথরের একটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে, মানে প্রোফাইলে যা যা থাকে। অথরের একটা ইমেজ থাকতে পারে, অথর ইমেজের লিঙ্ক। আর কি কি থাকতে পারে, অথর কয়টা পোস্ট করছে, তা অথরের পোস্ট কি একটা করে নাকি মাল্টিপল করে পোস্ট, ঠিক আছে। আচ্ছা, পোস্টের মধ্যে আমরা সবগুলা পোস্টের একটা একটা করে টাইটেল, ডিসক্রিপশন সব নিয়ে আসবো নাকি রেফারেন্স নিয়ে আসবো? কারণ এত ডেটা আমরা এখানে কেন করবো? দুই এক্সাম্পলের জন্য 2, 3, 1 হচ্ছে এই অথরের লেখা জিনিসপত্র, ঠিক আছে। অথরের নেম, ইমেল, আবার অনেকে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে দরকার নেই, আমরা সহজের জন্য একই রাখি। অথরের মোবাইল নাম্বার থাকতে পারে, ঠিক আছে। অথরের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকতে পারে, অথর ফেসবুক আইডি, ঠিক আছে, অথর টুইটার, এনাফ। তাহলে আচ্ছা, অথর আবার নিজের সম্পর্কে কিছু বলে মাঝে মাঝে, ঠিক আছে, যে আমি হচ্ছে অমুক, আমি এই সেই, অথর বায়ো থাকতে পারে। এটা আমার প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমার একটা প্রোফাইলে কী কী থাকবে, ঠিক আছে। যদি ক্লায়েন্টে স্পেসিফিক কিছু না বলে, প্রজেক্ট যদি তুই মাল্টিপল পার্সনের সাথে করস, সবাই মিলে কথাবার্তা বলে ডিসিশন নেবে যে কী কী থাকবে। আর যদি তুই একাই প্রজেক্ট করস, নিজে চিন্তা করবি এখানে, যেহেতু ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট নাই, আর মাঝে মাঝে ক্লায়েন্টকে 2-1টা কোশ্চেন করতে পারবি। এটা হচ্ছে অথর টেবিল। আর কি কি টেবিল লাগতে পারে, কমেন্ট টেবিল লাগতে পারে, হ্যাঁ। পোস্টের মধ্যে অনেকগুলো কমেন্ট থাকে না, তো প্রত্যেকটা টেবিলের মধ্যে প্রত্যেকটা কমেন্ট এক একটা টেবিলের রো হিসেবে আমরা চিন্তা করতেছি, যে এটা হচ্ছে কমেন্টের কন্টেন্ট, এই কমেন্টটা করছে অমুকে, এই কমেন্ট করছে অমুক দিন। তার মানে কমেন্ট টেবিলের মধ্যে আমাদের ওয়েবসাইটে যত কমেন্ট আছে সবগুলো থাকবে। আর ওইখান থেকে রেফারেন্স আমরা নিয়ে আসবো এই পোস্টের ভিতরে, যে এই পোস্টের কোন কমেন্টটা, ঠিক আছে। পনেরোতে না 5টায়? আচ্ছা, কমেন্টসের ডিসক্রিপশন থাকবে, মানে কমেন্ট বডি যেটা আর কি, মানে মেইন কমেন্টটা, ঠিক আছে। কমেন্ট অথর, মানে কমেন্ট কে লিখছে, কমেন্ট ডেট। আচ্ছা, অথরের মধ্যে আরেকটা জিনিস থাকে, সে কবে রেজিস্ট্রেশন করছে, অথর জয়েন ডেট, ঠিক আছে। টাইম দিলে ভালো হয় আর কি, কারণ টাইমের মধ্যে ডেট সব ইনক্লুড হয়ে যায়। আচ্ছা, কমেন্টের অথর মনে করে হাসিবের একটা ইমেল আছে, আবার হাসিবের আরও অনেক কিছু আছে। তার মানে আমরা কি অথরের নামটা আমি এখানে নিয়ে আসবো নাকি অথর টেবিল থেকে একটা রেফারেন্স নিয়ে আসবো? অথর টেবিল থেকে রেফারেন্স নিয়ে আসবো। ঠিক, অথর না বলে ইউজার বললে ভালো হয়, কারণ প্রত্যেকটা কমেন্টার এক একজন অথর না, তাই না? সমস্যা নেই, আমরা এটাকে কালকে বা যখন কাজ করবো তখন এটাকে ইউজার হিসেবে ধরবো। আমরা এটাকে ভিএস করে করি। এই যে আমি লিখে করতেছি না, এটা একটু ঝামেলা মনে হচ্ছে না? এই ঝামেলাটা আমি তোকে ফিল করাইতে যাচ্ছি আর কি। তখন বুঝবি যে এন্টিটি ডায়াগ্রামের দরকার কি, একটা ছকের কেন দরকার হয়, ঠিক আছে। নাহলে কেন জানি মনে হয় এগুলা বেশি এই যে অথর যেখানে আছে, এই সবগুলোকে আমি বলতেছি ইউজার, ঠিক আছে। একজন ইউজার রেজিস্ট্রেশন করলে যে সব ডেটা দিয়ে রেজিস্ট্রেশন করবে এরকম কোনো কথা নেই, সবগুলো রিকোয়ার নাও হতে পারে।
কমেন্ট রাইটার, ঠিক আছে। কমেন্ট রাইটারের মধ্যে আমরা একটা ইউজার টেবিল দিব। আমি এখানে এখন টেবিলের নাম দিচ্ছি। আর এইখানের মধ্যে পোস্ট, ইউজার পোস্ট। তো ইউজার পোস্ট কি, এগুলো একটা পোস্ট, তার মানে পোস্ট টেবিল আমি এখানে অ্যারে দিয়ে বোঝাচ্ছি, কারণ একজন ইউজারের মাল্টিপল পোস্ট থাকতে পারে। আচ্ছা, পোস্ট টেবিলের মধ্যে এখানে ট্যাগ, ট্যাগ একটা তাইলে কি হবে, টেবিল হবে। আচ্ছা, কমেন্টের টেবিল বানাইছি। সো এখানে একটা কমেন্ট টেবিল হবে, কমেন্টের রেফারেন্স, এটা একটা অথরের রেফারেন্স, এটা হচ্ছে আমাদের ইউজারের রেফারেন্স বেসিক্যালি। আর একটা টেবিল বাকি আছে, সেটা হচ্ছে কে, ট্যাগস। এখানে মানে ট্যাগস টেবিল। ট্যাগের কী কী থাকতে পারে, ট্যাগের একটা স্ল্যাগ থাকতে পারে, স্ল্যাগ মানে হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। যেমন অমুক লিঙ্কে গেলে এই ট্যাগের সবগুলো পোস্ট পাবো, ঠিক আছে। তোর কাছে এটা হয়তো অদ্ভুত লাগতেছে যে স্ল্যাগ আবার কী জিনিস, আমি একটু বোঝাই। archive.php-তে গেলাম, এখন এই পেজে গেলে কোন ক্যাটাগরির পোস্ট করবো, এটা কি স্পেসিফিক আছে? তা আমি এখানে একটা নিতে পারি যে ক্যাট মানে ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাট ইজ ইকুয়াল বা ট্যাগ ইজ ইকুয়াল মনে কর হচ্ছে বিজনেস। তো এই লিঙ্কে যখন যাব তখন আমার বিজনেস শো করতেছে, আমি যখন অন্য কোনো একটা নাম দিব ওইটা থাকলে ওটা শো করবে। তার মানে এই যে অংশটা, এটাকে বলছি স্ল্যাগ, ঠিক আছে, স্ল্যাগ। তার মানে প্রত্যেকটা ট্যাগের একটা স্ল্যাগ থাকতে পারে, ট্যাগ স্ল্যাগ। এরপরে ট্যাগ নেম থাকতে পারে, বাট নেমটা আমরা স্ল্যাগ হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা নেমটা স্ল্যাগ হিসেবে ইউজ করি, বাট এটা করলে সমস্যা হচ্ছে ট্যাগের নামের মধ্যে স্পেস থাকতে পারে, বাট স্ল্যাগের মধ্যে স্পেস আমরা দিই না, কারণ যেহেতু লিঙ্কের মধ্যে আছে, লিঙ্কের মধ্যে স্পেস মানে একটু অ্যালাউড, বাট একটু ব্যতিক্রম আর কি। ট্যাগের মধ্যে স্পেস কেমনে, মনে কর আমি এখানের মধ্যে স্পেস দিলে এটা %20 দ্বারা রিপ্লেস হয়, তো জিনিসটা দেখতে উইয়ার্ড না, এই জন্য আমরা স্ল্যাগ আলাদা করে রাখি। অনেক টাইমে ট্যাগের একটা ইমেজ থাকে, বাট আমরা আপাতত দিচ্ছি না, ঠিক আছে। আর কি কী থাকতে পারে একটা ট্যাগের, আর কিছু থাকতে পারে না আপাতত, অনেক কিছুই থাকতে পারে, বাট আপাতত কনসিডার করছি না আর কি। এখন দেখ, এখানের মধ্যে ট্যাগ থাকবে, ট্যাগের একটা রেফারেন্স, বাট একটা নাকি অনেকগুলা, তাহলে একটা অ্যারে, ঠিক আছে। আচ্ছা, এই ট্যাগের ভিতরে গেলে আমরা মানে যখন এই পেজে যাব তখন অনেকগুলো পোস্ট দেখবো না, তো পোস্টগুলো এখানে আমরা নিয়ে রাখবো যে আমার এক একটা রোতে একটা নির্দিষ্ট ট্যাগের আন্ডারে কী কী পোস্ট আছে, ঠিক আছে, পোস্ট, যাতে করে এখান থেকে আমরা পোস্টগুলো প্রিন্ট করতে পারি। তো পোস্টের নেম, ডিসক্রিপশন অনেক কিছু থাকে, আমরা এখানে রেফারেন্স রাখবো, ঠিক আছে, ট্যাগ পোস্টস। তাহলে এটার ভিতরে কি থাকবে, একটা ট্যাগের মধ্যে কি একটা পোস্ট থাকে না মাল্টিপল পোস্ট থাকে, মাল্টিপল পোস্ট থাকে, তাহলে আমরা পোস্ট রাখবো, বাট একটা না অনেকগুলো, অ্যারে, মানে অ্যারে হিসেবে বোঝাচ্ছি, মানে অনেকগুলো আর কি। এবং এখানে আমি খুব জরুরি একটা জিনিস তোকে বুঝাই ফেললাম একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের এক্সাম্পলের মাধ্যমে, সেটা হচ্ছে এখানে ডেটাবেজের রিলেশন বলতে একটা বিগ টপিক আছে, এটা হয়তো আমাদের ফাইনালে পড়াবে, মিডিয়া এত দূর যাবে না। কি তুই দেখ, আমাদের একটা পোস্টের মধ্যে একটা ট্যাগ থাকে, আবার একটা ট্যাগের মধ্যে মাল্টিপল পোস্ট থাকে, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলে। এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন কি, আচ্ছা সরি, এখানেও মাল্টিপল ট্যাগ থাকে, এখানে মাল্টিপল পোস্ট থাকে, তার মানে এর ভিতরে এর মাল্টিপল জিনিস থাকে, আবার এর ভিতরে এর মাল্টিপল জিনিস থাকে, মেনি টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি। ওয়ান টু মেনি কীরকম, হ্যাঁ, ওয়ান টু মেনি হচ্ছে যেমন এইগুলা, যে একটা পোস্টের একটা ইউজার থাকে, তার মানে পোস্টের ভিতরে কয়টা রেফারেন্স থাকবে ইউজারের, একটা, কারণ একই পোস্টের মাল্টিপল রাইটার হয় না সাধারণত, পসিবল বড় কোনো পোস্টে অনেকজন মিলে লিখলে ওটাও পসিবল, বাট এই ক্ষেত্রে না, একটা পোস্টের একটা ইউজার, বাট একটা ইউজারের কি একটা পোস্টে মাল্টিপল পোস্ট, মাল্টিপল, তবে ওয়ান টু মেনি, ঠিক আছে। আর একটা ওয়ান টু ওয়ানও থাকে, যেমন হ্যাঁ, যদি এরকম কোনো উদাহরণ আমরা ওয়ান টু ওয়ানের উদাহরণ, ওয়ান টু ওয়ানের কোনো উদাহরণ মনে আসতেছে না, ওয়ান টু ওয়ানের উদাহরণ এরকম আসতেছে না মনে, যাই হোক আস্তে আস্তে চলে আসবে প্রজেক্টের ভিতরে। এখানে কয়েকটা টেবিলের আমরা একটি স্কিমা তৈরি করছি আর কি, ঠিক আছে। এগুলো অনুযায়ী আমরা কালকে টেবিল বানাবো, ডেটাবেস কানেকশন করব, পোস্ট করার ওয়েগুলো আমরা দেখব, ঠিক আছে। এখন দেখ, আমরা যে এসকিউএলের টেবিলের যা এই পর্যন্ত করছি, এইখানে জিনিসগুলো আরও কমপ্লেক্স লাগতেছে না, কমপ্লেক্স লাগতেছে, কারণ আমি তোকে ফরেন কি এখনও করাইনি। তো কালকে আমাদের মেইন টার্গেট থাকবে ফরেন কি বোঝা, রিলেশনগুলো বোঝা,
ঠিক আছে? তো এগুলো বুঝলে ইনশাল্লাহ প্রজেক্টটা অনেক ইজি হয়ে যাবে। বাট আজকের যে মেইন টপিকটা কীভাবে চিন্তা করতে হয় টেবিলগুলো নিয়ে আর কীভাবে এটাকে গোছাই রাখতে হয়।